সাউন্ড একটু চেক করে নি, দাঁড়াও বাচ্চারা, একটা মিনিট দাঁড়াও, সাউন্ড একটু চেক করবো। সাউন্ড কি ঠিক আছে? হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, সাউন্ড ঠিক আছে। কি অবস্থা আপনাদের সবার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এন্ড আপনারা তো, আমি আছি মোটামুটি ঠিকঠাক। সো নতুন চ্যাপ্টারে সবাইকে স্বাগতম। আজকে থেকে আমরা ফাইনালি গতিবিদ্যা শুরু করতেছি, ঠিক আছে? আপনারা অনেকদিন অপেক্ষা করছেন, কবে গতিবিদ্যা শুরু হবে, কবে গতিবিদ্যা শুরু হবে। এই যে নাও, কি হলো, ও মাই গড, হ্যাঁ অনেকক্ষণ টাচ করিনি তার জন্য। এই যে নাও, গতিবিদ্যা শুরু হয়ে গেছে, ঠিক আছে? আরে ক্রিস্টাল, আরে আমি আসার আগেই বলতেছে পোলাপান ক্রিস্টাল ক্লিয়ার, সেই অবস্থা। ঠিক আছে ভাই, কেমন আছেন? ভালো আছি, তোমরা কেমন আছো? হাই ভাই, হ্যালো হ্যালো, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো, তোমার? ভালো আছি, তুমি ভালো আছো? তুমি তো বলছো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, হেই সাউন্ড ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা বলেন বলেন বলেন, বলো যার যা মন চায় বলো, ঠিক আছে? বাট তার আগে আমাকে জানাও সবকিছু ঠিক আছে কিনা, তোমরা সবকিছু ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা, সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা কথা না বাড়িয়ে ক্লাস শুরু করবো, কারণ আজকের ক্লাসে কিন্তু অনেক কিছু পড়তে হবে। একটা মিনিট, বাবা কল করেছে, দাঁড়াও বাবা, আমি একটু ক্লাসের পরে কল দিই। ওকে, যাই হোক, সো আজকের ক্লাসে কিন্তু আমাদের অনেক কিছু পড়তে হবে। প্রায় 20-21টার মতো স্লাইড আছে, সেগুলো ব্যাক টু ব্যাক প্রত্যেকটা স্লাইড তোমাদের বুঝাই দেওয়া হবে। মানে সহজ কথা, গতিবিদ্যার যে বেসিক আইডিয়া, হ্যাঁ গতিবিদ্যা না, অ্যাকচুয়ালি গতির যে বেসিক আইডিয়া, সেটা হলো আমরা আজকে ক্লিয়ার করব, ঠিক আছে? একদম বেসিকটা আপনাদের ক্লিয়ার করে দেওয়া হবে। গতি কি জিনিস, স্থিতি কি জিনিস, মানে কোন রকমের গতি কি, গতির কি কি রাশি আছে, যেগুলো আমাদের একদম পুরো ভালো মতো জানা লাগবে, ঠিক আছে? সো আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে করতে হবে। এন্ড আসলে না, আজকের ক্লাসটা কঠিন না, বুঝছো? আজকের ক্লাসটা দেখবো একটা গল্পের মতো হবে, ঠিক আছে? আমি গল্পের মাধ্যমে বুঝাই দেওয়ার চেষ্টা করবো তোমাদেরকে। তোমাদের কাজ হলো জাস্ট এই নলেজ গুলাকে গ্র্যাব করা, আর কিচ্ছু না, ওকে? সো ঠান্ডা মাথায় খাতা নিয়ে বসেন, ভাইয়ার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। 1.5 ঘন্টায় খুব সুন্দর মতো গতির বেসিক ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? নাইস। ভাই কেমন আছেন? ভালো আছি, আমি ভালো আছি, তোমরা ভালো আছো? আমি ভালো আছি। তোমাদের ক্লাস নিবো দেখে আজকে চুল দাড়ি কাটায় আসছি ভাই, আমি পুরো জঙ্গলি হয়েছিলাম। তোমরা তো লাস্টের দিন দেখছোই না। যাই হোক, আজকে বাসা থেকে বেরোইছিলাম। আচ্ছা, তো ভার্সিটি ছিল অ্যাকচুয়ালি, আমি ভার্সিটি থেকে আসলাম মাত্র। সো আসার সময় চুল দাড়ি কাটায় আসছি, আজকে পোলাপানের ক্লাস নিবো, আজকে একটু কি বলে সুস্থ স্বাভাবিক মানুষের মতো যাই, ঠিক আছে? জি ভাই, সব ঠিক আছে, ওকে ফাইন। যেহেতু সব ঠিক আছে, আমরা দেরি না করে ক্লাস শুরু করবো, চলো চলেন চলেন চলেন। প্রথম কথা ভাইয়া, চ্যাপ্টারের নাম কি? গতিবিদ্যা। তাহলে চ্যাপ্টার আমরা কি নিয়ে পড়াশোনা করব? গতি নিয়ে পড়াশোনা করব, ঠিক আছে? সো প্রথম প্রশ্ন যেটা আপনার মনের মধ্যে জাগবে যে ভাইয়া গতি কি জিনিস, তাই না? গতি কি জিনিস? এই যে আমরা বলি একটা বস্তু গতিশীল, একটা বস্তু স্থির, এগুলো আমরা কিসের বেসিসে বলি? আমাদের নিজেদের সাপেক্ষে যদি একটা বস্তুর অবস্থান ক্রমাগত চেঞ্জ হইতে থাকে, আমরা তখন বলি কি বস্তুটা গতিশীল। আর আমাদের সাপেক্ষে যদি বস্তুর অবস্থান চেঞ্জ না হয়, আমরা কি বলি? বস্তুটা স্থির। যেমন ধরো কথার কথা, এই যে মার্কারটা, ঠিক আছে, আমার সামনে আছে, ও কি স্থির নাকি গতিশীল? বলো, তোমরাই বলো, তোমরা কি বলবো? ভাইয়া স্থির। কেন বলতেছো? কারণ আমার সাপেক্ষে মার্কারটা নড়তেছে না। কিন্তু আসলেই কি মার্কারটা নড়তেছে না? না, মার্কার কিন্তু নড়তেছে। কিভাবে নড়তেছে? ভাইয়া পৃথিবী ঘুরতেছে না? ঘুরতেছে। তাহলে পৃথিবীর সাথে আমি ঘুরতেছি না? ঘুরতেছি। আমার সাথে মার্কার ঘুরতেছে না? ঘুরতেছে। সিমিলারলি সৌরজগৎও তো ঘুরতেছে, পৃথিবীর ঘূর্ণন বাদ দাও, সৌরজগৎ ঘুরতেছে না? ঘুরতেছে। সৌরজগৎ ঘুরলে পৃথিবীও ঘুরতেছে, পৃথিবী ঘুরলে আমিও ঘুরতেছি, আমার সাথে মার্কারও ঘুরতেছে, ঠিক আছে? সো ব্যাপারটা হলো যে আমরা আসলে কার সাপেক্ষে হিসাবটা করব, মানে একজনের সাপেক্ষে হিসাব করে আমাদের স্থিতি বা গতি ডিফাইন করা লাগে। যেমন মার্কারকে আপনি বললেন স্থির, কিসের বেসিসে বললেন? মার্কার আমার সাপেক্ষে নড়তেছে না, তার জন্য বললেন স্থির। এখন মার্কার যদি নড়তো এইভাবে, আপনি কি বলতেন? মার্কার গতিশীল। কেন বলতেন? কারণ আমার সাপেক্ষে মার্কারের অবস্থান পরিবর্তন হচ্ছে, এর জন্য, ঠিক আছে? সো প্রথম কথা যেটা, যে আমরা যখনই গতি বা স্থিতি মেজার করতে যাব বা গতি বা স্থিতি হিসাব করতে যাব, আমাদের প্রথমেই একটা প্রসঙ্গ কাঠামো লাগবে বা এমন কাউকে লাগবে যার সাপেক্ষে আমরা অন্য বস্তুর গতি বা স্থিতি হিসাব করি। যেমন এখানে মার্কারের গতি বা স্থিতি কার সাপেক্ষে হিসাব করলাম? প্রমিত ভাইয়ের সাপেক্ষে। তাহলে এখানে প্রমিত ভাই কি বলতো? প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? সো একটা রেফারেন্স আসলে আমাদের লাগে, ঠিক আছে? গতি বা স্থিতি যেটাই বলেন আপনি, সেটা মেজার করার জন্য আমাদের কি লাগে? একটা রেফারেন্স লাগে, ঠিক আছে? এখানে যেটাই বলা আছে সবার আগে, কারণ তুমি যদি গতি ডিফাইন করতে যাও বা স্থিতি ডিফাইন করতে যাও, তোমার প্রথমেই কি লাগবে বলো তো? একটা রেফারেন্স লাগবে, যার সাপেক্ষে তুমি একটা বস্তুর স্থিতি বা গতিকে ডিফাইন করবা, ঠিক আছে? এখানে এটাই লেখা আছে যে দৃঢ় বস্তুর সাপেক্ষে কোন স্থানে বা
যে দৃঢ় বস্তু সাপেক্ষে কোন স্থানে কোন বিন্দু বা বস্তুকে সুনির্দিষ্ট করা হয় অথবা যার সাপেক্ষে এই যে যেটুকু মনে রাখো, জাস্ট এতটুকু মনে রাখলেই চলবে, যার সাপেক্ষে বস্তুটার গতি বর্ণনা করা হয় তাকেই কি বলা হয়? প্রসঙ্গ কাঠামো বলা হয়। সহজ কথা, একজনের সাপেক্ষে আমরা আরেকজনের গতি বা স্থিতি মেজার করব, ঠিক আছে? মানে একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থা দেখে আমরা বলবো যে হ্যাঁ ও কি গতিশীল নাকি স্থিতিশীল। যার সাপেক্ষে হিসাবটা করা হবে সেই কি বলতো? প্রসঙ্গ কাঠামো। যেমন এখানে যে মার্কার ছিল আমার সাপেক্ষে স্থির ছিল, আমি ছিলাম প্রসঙ্গ কাঠামো এবং মার্কার ছিল আমার সাপেক্ষে স্থির। এখন মার্কার যদি করে নড়তো কি বলতাম বলতো? কি বলতাম? মার্কার গতিশীল। কার সাপেক্ষে? আমার সাপেক্ষে। সো প্রসঙ্গ কাঠামো কে? আমি। আমার সাপেক্ষে হিসাব করে আমি আরেকটা বস্তুর স্থিতি বা গতি ডিফাইন করে দিচ্ছি। ওকে, সো ব্যাপারটা এরকমই, যার সাপেক্ষে আমরা কি করি? আরেকটা বস্তুর গতি বা স্থিতি ডিফাইন করি তাকে আমরা কি বলি? প্রসঙ্গ কাঠামো বলি। ঠিক আছে? ওকে, সো এই কনসেপ্টটা আসলে খুবই ইজি, তোমরা 19-এও পড়ছো। বাট আমাদের যেটা জানতে হবে বিভিন্ন টাইপের প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? স্থানাঙ্কের ভিত্তিতে প্রসঙ্গ কাঠামো 3 রকম হয়, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। ঠিক আছে? আর গতির হিসাবে প্রসঙ্গ কাঠামো 2 রকম হয়, জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো। প্রত্যেকটা সম্পর্কে আমাদের আইডিয়া লাগবে। হ্যাঁ, এগুলো জাস্ট সংজ্ঞার জন্য এবং কিছু আইডিয়ার জন্য। দেখো, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? একমাত্রিক প্রসঙ্গ কাঠামো কাকে বলবা? যে নিজে একমাত্রিক। ঠিক আছে? একটা প্রসঙ্গ কাঠামো মানে যার সাপেক্ষে আপনি হিসাব করতেছেন সে নিজে যদি একমাত্রিক হয় তাকে আপনি কি বলবেন? একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। যেমন ধরেন কথার কথা, ধরেন এরকম, খেয়াল করেন, একটা তার আছে। ঠিক আছে? কি আছে? এরকম একটা তার আছে। ওকে, এই তারের উপর দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে। বুঝছো? তারের উপর দিয়ে কি হচ্ছে? একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে। এই ধরো আমাদের পিঁপড়া। ওকে, এই 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 এরকম পিঁপড়ার তো আসলে অনেকগুলো পা থাকে, বুঝছো? তো পিঁপড়াটা কি করতেছে? এই যে এই বরাবর হেঁটে যাচ্ছে। তারটা কি একমাত্রিক নাকি দ্বিমাত্রিক? তার অবশ্যই একমাত্রিক। ঠিক আছে? চিকন একটা তার অবশ্যই একমাত্রিক। মানে তুমি এখন বলতে পারো যে ভাই তারের তো প্রস্থ আছে। না না না, চিকন তারের প্রস্থকে আমরা কি করি? নগণ্য কনসিডার করি। ঠিক আছে? সো এই যে এটার যে প্রস্থটা হলো নগণ্য, তাহলে ওর কি আছে? শুধুমাত্র দৈর্ঘ্য আছে। মানে সহজ কথা, একটা লাইন, একটা সরল রেখার কি প্রস্থ আছে নাকি? সরল রেখা কয় মাত্রিক? সরল রেখা একমাত্রিক। সো এখানে তারটাকে তোমার একটা সরল রেখা চিন্তা করা লাগবে। ঠিক আছে? তাহলে এই প্রসঙ্গ কাঠামো যেটা সেটা কয় মাত্রিক হচ্ছে বলতো? একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এইটা গেল একটা বোঝার উপায়। আর একটা বোঝার উপায় হইতে পারে, যেই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর গতি একমাত্রিক তাকে আমরা কি বলবো? একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলবো। যেমন ধরো পিঁপড়া যদি এই বরাবর হাঁটে, সে কিন্তু জাস্ট একটা নির্দিষ্ট ডিরেকশনেই হেঁটে যাচ্ছে। ঠিক আছে? তার গতি কিন্তু একটা নির্দিষ্ট ডিরেকশনে, তার মানে তার গতি কি বলতো? একমাত্রিক। যদি এমন হইতো পিঁপড়া এখানে একটু আসছে, তারপর আবার এখানে একটু গেছে, আবার এখানে একটু আসছে, তখন তার গতি দ্বিমাত্রিক হইতো। ঠিক আছে? আবার যদি এমন হইতো পিঁপড়া এই বরাবর আসছে, এই বরাবর আসছে, উপরের দিকে উঠছে, তখন তার গতি 3 মাত্রিক হইতো। ঠিক আছে? সো একমাত্রিক প্রসঙ্গ কাঠামো কাকে বলবো? যেই প্রসঙ্গ কাঠামো নিজে একমাত্রিক এবং যার সাপেক্ষে গতিটাও কি বলতো? একমাত্রিক। যেমন এখানে পিঁপড়া হেঁটে গেলে আমরা কি বলবো? পিঁপড়া গতিশীল। কার সাপেক্ষে গতিশীল? এই যে যে তারের উপর দিয়ে সে হেঁটে যাচ্ছে সেই তারের সাপেক্ষে গতিশীল। ঠিক আছে? সেই গতিটা কয় মাত্রিক গতি? একমাত্রিক গতি। কেন? কারণ ও একটা নির্দিষ্ট ডিরেকশনে মুভ করতেছে, তার জন্য গতিটা একমাত্রিক। তাহলে এই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমার যে গতি সেই গতিটা কেমন? একমাত্রিক গতি। তাহলে এই প্রসঙ্গ কাঠামোকে কি বলবা? একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। বুঝতে পারছো? এখান থেকে কি পড়া লাগবে ভাইয়া? কি জানা লাগবে? আমি যতটুকু বললাম ততটুকু জানলেই চলবে এবং এর পাশাপাশি একটু সংজ্ঞাটা জানা লাগবে। ঠিক আছে? ওকে, কি বললাম? আমি যতটুকু বলছি ততটুকু তো জানতে হবে, এর পাশাপাশি সংজ্ঞাটা জানা লাগবে। হ্যাঁ, এগুলো না জ্ঞানমূলকে সরাসরি চলে আসে। বুঝতে পারছো? এগুলা সরাসরি জ্ঞানমূলকে চলে আসতে পারে কিন্তু সৃজনশীলের মধ্যে। সো একটু কষ্ট করে সংজ্ঞাগুলো একটা আবার চোখ বুলায় রাখতে হবে, যেন যদি অ্যাকুরেটলি মনে নাও থাকে পরীক্ষায় যেন কিছু লিখে আসতে পারো। ঠিক আছে? একদম না লিখে আসা যাবে না। ওকে, তাহলে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো কি? যেই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর গতি একমাত্রিক বা যেই প্রসঙ্গ কাঠামো নিজে একমাত্রিক তাকে আমরা কি বলবো? একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলবো। ঠিক আছে? ওকে, গুড। নেক্সট, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো কি হইতে পারে? যে প্রসঙ্গ কাঠামো নিজে দ্বিমাত্রিক বা যার সাপেক্ষে বস্তুর গতি দ্বিমাত্রিক। দ্বিমাত্রিক যে কোনো একটা কিছুর উদাহরণ দাও তো। দ্বিমাত্রিক কি হয় বলতো? তল, তল হয় দ্বিমাত্রিক বা সারফেস। যেমন ধরো এটা দেখো, এটা একটা খাম বা এটা একটা ক্যালকুলেটর। ক্যালকুলেটর খাপটা দেখো, এইটা। ঠিক আছে? এইটা আমি যদি পুরা ক্যালকুলেটরের কথা চিন্তা করি ওটা অবশ্যই ত্রিমাত্রিক। বাট যদি শুধু বলি এই সারফেসটা, এই সারফেসটা কিন্তু দ্বিমাত্রিক। তল সবসময় দ্বিমাত্রিক হয়, এটা মাথায় রেখো।
তল সবসময় দ্বিমাত্রিক, সরল রেখা সবসময় একমাত্রিক, আর ঘনবস্তু সবসময় ত্রিমাত্রিক। ঠিক আছে, একটু লিখে রাখো, এটা একটু লিখে রাখো। তো তোমরা নতুন তো, তোমাদের এগুলো একটু মানে আইডিয়া আসতে একটু সময় লাগবে, সেটা একটু লিখে রাখো। সরল রেখা সবসময় কি বলতো, একমাত্রিক। ঠিক আছে, তল কি বলতো, তল বা সারফেস তল হলো দ্বিমাত্রিক। ঠিক আছে, দ্বিমাত্রিক। ওকে, বা টু ডাইমেনশনাল, হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল। আর যদি একটা ঘনবস্তু নেই আমরা, সেই ঘনবস্তু কি হবে, ঘনবস্তু হবে ভাইয়া ত্রিমাত্রিক। ঠিক আছে, মানে তিনটা ডাইমেনশনই আছে। ওকে, তাহলে আমরা এখন কি পড়তেছি, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। তাহলে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণ কি হইতে পারে, যে কোনো রকমের সারফেস বা যে কোনো রকমের তলই একটা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণ। যেমন ধরো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটা আমি পরে আসি, এটার দিকে একটু তাকাও। ধরো এখানে একটা সারফেস আছে বা একটা তল আছে, ঠিক আছে, একটা তল আছে। ওকে, এখন ধরো এখান দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, কোন বরাবর, এই বরাবর, এই বরাবর একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে। ওকে, তলের সাপেক্ষে ওর অবস্থান কিন্তু দুই ডিরেকশনে চেঞ্জ হচ্ছে। পিঁপড়া যদি এখান থেকে এখানে আসে, সাপোজ পিঁপড়া এখান থেকে এখানে গেছে, ঠিক আছে, পিঁপড়া কিন্তু তলের এই বরাবরও আগাইছে, পিঁপড়া কিন্তু তলের এই বরাবরও আগাইছে। সো এইবার গতি কয়টা ডিরেকশনে আছে, দুইটা ডিরেকশনে আছে। এই টাইপের প্রসঙ্গ কাঠামোকে আপনি কি বলবেন বলেন তো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলবেন। যেমন পিঁপড়া যখন এটার উপর দিয়ে হেঁটে যাবে, তুমি কি বলবা, পিঁপড়া গতিশীল। কিভাবে তুমি বুঝলা পিঁপড়া গতিশীল, তুমি এই তলের সাপেক্ষে হিসাব করছো যে তলের সাপেক্ষে পিঁপড়া তো মুভ করতেছে, তার মানে তল কি এখানে প্রসঙ্গ কাঠামো। প্রশ্ন হলো কেমন প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। কেন, কারণ পিঁপড়া যখন মুভ করবে, পিঁপড়া যখন মুভ করবে তখন তলের দুইটা অক্ষ বরাবরই অবস্থান পরিবর্তন হইতে থাকবে। ঠিক আছে, তলের দুইটা অক্ষ বরাবর কি হবে, অবস্থান পরিবর্তন হইতে থাকবে। সো পিঁপড়ার গতিটা কেমন, দ্বিমাত্রিক। মোর ওভার আমাদের যে প্রসঙ্গ কাঠামো সে নিজে কেমন, নিজেই দ্বিমাত্রিক। ঠিক আছে, সো এই টাইপের প্রসঙ্গ কাঠামোকে আমরা কি বলবো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। এখন আমি জানি তোমাদের মনে একটা প্রশ্ন জাগছে, সেটা কি, ভাইয়া ভাইয়া যদি আমার পিঁপড়া মাঝ বরাবর না গিয়ে এরকম লাইন বরাবর যায়, তখন কি আমরা এটাকে একমাত্রিক বলবো না দ্বিমাত্রিক, তাই না? এরকম প্রশ্ন জাগছে না কারো কোনো মনে, যে ভাই পিঁপড়া যদি এই বরাবর মুভ করে তাহলে তো ওর দুইটা অক্ষ বরাবর মানে অবস্থান চেঞ্জ হচ্ছে না, তাই না? পিঁপড়া যদি খালি ধরো এই বরাবর আগায়, তাহলে ওর অবস্থান কয় অক্ষ বরাবর পরিবর্তন হবে, এক অক্ষ বরাবর। এই বরাবর কিন্তু তার অবস্থানের কোনো পরিবর্তন থাকবে না। সেই ক্ষেত্রে তুমি কি প্রসঙ্গ কাঠামোকে একমাত্রিক বলবা নাকি দ্বিমাত্রিক বলবা? অবশ্যই দ্বিমাত্রিক বলবা। প্রসঙ্গ কাঠামো এখনো দ্বিমাত্রিকই আছে। ঠিক আছে, আমার বস্তু এক অক্ষ বরাবর মুভ করতেছে, বাট সে কিন্তু চাইলে দুই অক্ষ বরাবর মুভ করতে পারে, অবশ্যই পারে। পিঁপড়া এখন এই বরাবর যাচ্ছে, সারা জীবন এই বরাবর যাবে এমন তো না। পিঁপড়া চাইলেই যে কোনো সময় ডিরেকশন চেঞ্জ করতে পারে। যখনই ডিরেকশন চেঞ্জ করবে তখনই কি হবে বলতো, দুই অক্ষে পরিবর্তন হওয়া শুরু করবে, তাই না? ধরো পিঁপড়া এই পর্যন্ত আসলো, এসে এই বরাবর যাওয়া শুরু করলো, ঠিক আছে, এই পর্যন্ত প্রথমে আসলো, এসে সে এই বরাবর যাওয়া শুরু করলো। যখন এই বরাবর যাওয়া শুরু করবে তখন এই অক্ষ বরাবর অবস্থান চেঞ্জ হবে, এই অক্ষ বরাবর অবস্থান চেঞ্জ হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে সহজ কথা, আমার প্রসঙ্গ কাঠামো যদি একমাত্রিক হয় তখন সেটাকে একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে দিবা। যদি প্রসঙ্গ কাঠামো দ্বিমাত্রিক হয় ওটাকে দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে দিবা। যদি প্রসঙ্গ কাঠামো তিনমাত্রিক হয় তাহলে সেটাকে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে দিবা। এখন এমন হইতেই পারে যে একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর মধ্যে দিয়ে পিঁপড়া একটা সিঙ্গেল লাইন বরাবর আগাচ্ছে, এমন হইতে পারে না? ধরো একটা বক্স আছে, আচ্ছা এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই, ধরো এইটা, হ্যাঁ, এটা একটা বক্স, এটা কি একটা ঘনবস্তু না, প্রিজমের মতো দেখতে, রাইট? একটা ঘনবস্তু। এখন ধরো পিঁপড়া যাচ্ছে এই বরাবর, কোন বরাবর, এই বরাবর, একদম এই যে লাইন বরাবর। ধরো এটা এক্স অক্ষ। আমি যদি তোমার জিজ্ঞাসা করি এখানে পিঁপড়ার গতি কয় মাত্রিক, পিঁপড়ার গতি অবশ্যই একমাত্রিক, বাট প্রসঙ্গ কাঠামো কয় মাত্রিক, প্রসঙ্গ কাঠামো তিনমাত্রিক। কাহিনী বুঝছো? প্রসঙ্গ কাঠামো যার সাপেক্ষে তুমি হিসাব করতেছো সে যদি একমাত্রিক হয় প্রসঙ্গ কাঠামো একমাত্রিক, যার সাপেক্ষে হিসাব করতেছো সে যদি দ্বিমাত্রিক হয় প্রসঙ্গ কাঠামো দ্বিমাত্রিক, যার সাপেক্ষে হিসাব করতেছো সে যদি ত্রিমাত্রিক হয় প্রসঙ্গ কাঠামো ত্রিমাত্রিক। যেমন এটা একটা ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এমন হইতেই পারে এই ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর মধ্যে পিঁপড়া একমাত্রিক গতিতে গতিশীল, এমন হইতেও পারে দ্বিমাত্রিক গতিতে গতিশীল, এমনও হইতে পারে যে পিঁপড়া তিনমাত্রিক গতিতে গতিশীল। বুঝতে পারছো? মানে প্রসঙ্গ কাঠামোর মধ্যে পিঁপড়া একমাত্রিকেও গতিশীল হইতে পারে, দ্বিমাত্রিকেও গতিশীল হইতে পারে, ত্রিমাত্রিকেও গতিশীল হইতে পারে। বাট প্রসঙ্গ কাঠামো কোনটা হবে, সে নিজে যেটা সেটাই। সে নিজে যদি একমাত্রিক হয় প্রসঙ্গ কাঠামো একমাত্রিক, সে নিজে যদি দ্বিমাত্রিক হয় প্রসঙ্গ কাঠামো দ্বিমাত্রিক, সে নিজে যদি ত্রিমাত্রিক হয় প্রসঙ্গ কাঠামো ত্রিমাত্রিক। তো সহজ কথায় যেটা জাস্ট মাথায় রাখবা, যদি দেখো তোমার প্রসঙ্গ কাঠামো একটা সরল রেখা,
তুমি ডিরেক্ট বলবা যে এটা একটা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। যদি দেখো তোমার প্রসঙ্গ কাঠামো একটা তল বা সারফেস, তুমি কি বলবা এটা একটা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। আর যদি দেখো তোমার প্রসঙ্গ কাঠামো একটা ঘন বস্তু, তাহলে অবশ্যই সেটাকে কি বলবা, ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, এখন এই ত্রিমাত্রিকের মধ্যেও একমাত্রিক গতি থাকতে পারে, দ্বিমাত্রিক গতি থাকতে পারে, ত্রিমাত্রিক গতিও থাকতে পারে। আমি আর একটু ভালো মতো বুঝাই। ধরো এই একটা ঘন বস্তু, ঠিক আছে, এরকম একটা ঘন বস্তু আছে, বুঝছো? এটা কি প্রসঙ্গ কাঠামো? অবশ্যই ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ধরো তিনটা পিঁপড়া গতিশীল, একটা পিঁপড়া যাচ্ছে এই বরাবর, কোন বরাবর? এই যে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর। ওকে, 2 নাম্বার পিঁপড়া যাচ্ছে এই বরাবর, ঠিক আছে, আর 3 নাম্বার পিঁপড়া একটু উড়ে উড়ে যাচ্ছে, ঠিক আছে, ধরেন মাছি টাইপের জিনিস, এই বরাবর, মাছ বরাবর যাচ্ছে। প্রসঙ্গ কাঠামো কয় মাত্রিক? ত্রিমাত্রিক। এই পিঁপড়ার গতি কয় মাত্রিক? একমাত্রিক। এই পিঁপড়ার গতি কি হলো? এই পিঁপড়ার গতি কয় মাত্রিক? একমাত্রিক। সরি, এই পিঁপড়ার গতি কয় মাত্রিক বলতো? যে উপরেরটা, দেখো ও একটা সারফেস বরাবর মুভ করতেছে না, তাহলে ওর গতি কয় মাত্রিক? দ্বিমাত্রিক। বুঝছো? এবং ফাইনালি এই যে ওকে তিনটা অক্ষ বরাবরই মুভ করতেছে। ধরো রুমের মধ্যে দিয়ে একটা মশা উইরা যেতেছে, রুমের ওই কোণা থেকে এই কোণা বরাবর একটা মশা উইরা যেতেছে। তাহলে যখন মশাটা উইরা যাবে, সে এক্স অক্ষ বরাবর আগাবে, সে ওয়াই অক্ষ বরাবর আগাবে, এবং সে সাইমালটেনিয়াসলি জেড অক্ষ বরাবর আগাবে। তাহলে তার গতি কয় মাত্রিক হবে? ত্রিমাত্রিক হবে। ঠিক আছে, ত্রিমাত্রিক। বুঝতে পারছেন? সো প্রসঙ্গ কাঠামো কি হবে সেটা ডিপেন্ড করতেছে সে নিজে কি তার উপর, এবং সেই প্রসঙ্গ কাঠামোর মধ্যে গতি কেমন হবে সেটা ডিপেন্ড করতেছে আমার যে ব্যক্তি বা বস্তু বা প্রাণী যেই হোক সে কিভাবে গতিশীল তার উপর। ঠিক আছে, একমাত্রিক প্রসঙ্গ কাঠামো হইতে পারে, দ্বিমাত্রিক হইতে পারে, ত্রিমাত্রিক হইতে পারে, এবং এই প্রসঙ্গ কাঠামোগুলোর মধ্যে গতি একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক আলাদাভাবেও হইতে পারে। বুঝতে পারছেন? আই গেস এই এক্সাম্পলটা দেওয়ার পর মোটামুটি ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ব্রিজের উপর গাড়ি, ব্রিজের উপর গাড়ি, এটা কি একমাত্রিক না দ্বিমাত্রিক? দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। কেন বলতো? তুমি একটা ব্রিজের কথা চিন্তা করো, ব্রিজের উপর কি থাকে? একটা সারফেস থাকে, তাই না? ব্রিজের উপরে কি থাকে বলতো? একটা সারফেস থাকে। একটা গাড়ি যখন ব্রিজের উপর দিয়ে গতিশীল হচ্ছে, সে কি এই সারফেসটার সাপেক্ষে গতিশীল, রাইট? একটা গাড়ি যখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, সে কি এই সারফেসটার উপর গতিশীল। সারফেস বা তল কয় মাত্রিক? দ্বিমাত্রিক। তাহলে এই প্রসঙ্গ কাঠামো কয় মাত্রিক প্রসঙ্গ কাঠামো হবে? অবশ্যই দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হবে। ঠিক আছে, কয় মাত্রিক হবে? দ্বিমাত্রিক হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন ক্লিয়ার হওয়ার কথা। ঠিক আছে, না বুঝলাম একটু পরে কমেন্ট পড়তেছি, সমস্যা নেই, আরেকটা বুঝাইনি। এবার দেখেন ফাইনালি যে ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর কথা বলা হয়েছে। ঠিক আছে, কোন বস্তু যদি কোন স্থানে গতিশীল থাকে তাহলে তাকে কি বলে? আয় হায়, এটা কি লিখছে? আচ্ছা, এই সংজ্ঞাটা স্কিপ, আমি সুন্দর করে দিবনি, সমস্যা নেই, যখন স্লাইড দিব তখন সুন্দর করে লিখে দিবনি। মানে সহজ কথা হলো, আপনার প্রসঙ্গ কাঠামো যে আছে সে নিজে যদি ত্রিমাত্রিক হয়, তাহলে অবশ্যই আপনার সেই প্রসঙ্গ কাঠামোর নাম কি বলতে হবে? ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, কি একটা রুমের মধ্যে একটা লাইট ঝুলতেছে। ঠিক আছে, এই লাইটের অবস্থান ডিফাইন করবা তুমি কার সাপেক্ষে? ধরো রুমের সাপেক্ষে, তাই না? ধরো এই যেরকম রুম আছে, একটা রুম আছে, রাইট? একটা রুম আছে, সেই রুমের মধ্যে কি করতেছে? একটা লাইট ঝুলতেছে। ধরো এখান থেকে ঝুলাই দিছো, ওকে, ঝুলাই দিছো, লাইটটা এইভাবে স্থির আছে। যেমন ধরো আমার রুমে এখানে কয়টা লাইট আছে, এই লাইটগুলোকে আমি স্থির বলবো না গতিশীল বলবো? অবশ্যই স্থির বলবো। এখন ধরেন আপনি লাইটটাকে একটু টেনে পেন্ডুলামের মতো ছেড়ে দিচ্ছেন, কি হবে? লাইট এমনি করে দুলতে থাকবে। তখন তুমি লাইটকে কি বলবা? স্থির নাকি গতিশীল? অবশ্যই গতিশীল বলবা। আচ্ছা, এই যে লাইটের স্থিতি গতি তুমি হিসাব করলা, কার সাপেক্ষে হিসাব করলা? রুমের সাপেক্ষে, তাই না? তোমার রুমটা স্থির হয়ে বৈশা আছে, তুমি যদি দেখো লাইট নড়তেছে, তুমি কি বলবা? লাইট গতিশীল। তুমি যদি দেখো যে না লাইট স্থির হয়ে বৈশা আছে, তুমি কি বলবা? লাইট স্থির। সো তুমি কিন্তু বাই ডিফল্ট রুমের সাপেক্ষে হিসাবগুলা করে ফেলতেছো। রুম নিজে কি দ্বিমাত্রিক না ত্রিমাত্রিক? ত্রিমাত্রিক। তাহলে প্রসঙ্গ কাঠামোটা কি হবে বলতো? অবশ্যই ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? আই হোপ এখন মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা। এবং আমরা লাস্টের স্লাইডে কি করছি, কয়েকটা এক্সাম্পল রাখছি। দেখো, একমাত্রিক বস্তু, দ্বিমাত্রিক বস্তু, ত্রিমাত্রিক বস্তু। এক্সাম্পল গুলো দেখো, দেখলেই বুঝবা। দেখো কি বলছে, দীর্ঘ সরু দণ্ড, ঠিক আছে, চিকন একটা লম্বা দণ্ড, এটা কি হবে বলতো? অবশ্যই একমাত্রিক হবে। একটা সরল রেখার মতো না, তোমার বলছে কি সরু দণ্ড। সরু মানে কি? প্রস্থকে নেগলেক্ট করো বা প্রস্থ নগণ্য ধরো। যখন এই যে সরু লেখা থাকবে, তোমার কি বস্তু হবে? প্রস্থ নগণ্য, মানে এটা ওয়ান ডাইমেনশনাল বোঝাচ্ছে।
ঠিক আছে। সিমিলারলি দীর্ঘ সরু সুতা, এটাও কি বলতো একমাত্রিক বস্তু বা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। সিমিলারলি ঝুলন্ত সরু হবে এখানে, হ্যাঁ, ঝুলন্ত সরু সুতা, এটাও কি বলতো, এইটাও একমাত্রিক বস্তু বা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, এবার এখানে আসেন ফুটবল খেলার মাঠ, এই মাঠের উপরের যে জিনিসটা এটা কি বলো বলতো, তল, তাই না? মাঠের উপর কি থাকে? সারফেস থাকে। সারফেস কয় মাত্রিক? দ্বিমাত্রিক। তাহলে এই যে মাঠ, এটা কি হবে বলতো? অবশ্যই দ্বিমাত্রিক বস্তু বা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো হবে। তারপর পাতলা কাগজ, একটা পাতলা কাগজের কথা চিন্তা করো, এখানেই আছে, যেমন ধরো টিস্যু পেপার, এই টিস্যু পেপারের কথা চিন্তা করো। এই টিস্যু পেপারের দেখো তো তল কয়, এটা কি একটা সারফেস না? সারফেস তো, এটা কি একমাত্রিক না দ্বিমাত্রিক? ঠিক আছে, আপনি যদি এই পার্টটাকে কনসিডার করেন, এই পুরুত্বটাকে যদি আপনি কনসিডার করেন, তখন সেটা ত্রিমাত্রিক হবে। বাট আমরা ধরবো পাতলা কাগজ, মানে কি এই পুরুত্বটাকে আমরা নগণ্য ধরতেছি বা কনসিডারেশনে আনতেছি না, সেই ক্ষেত্রে এই পাতলা কাগজটা কয় মাত্রিক হবে? অবশ্যই দ্বিমাত্রিক হবে, এবং এইটা হবে একটা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে। পিঁপড়ার চলন, দেখো পিঁপড়ার চলন কেন দ্বিমাত্রিক বলতো? পিঁপড়া কি উঠতে পারে? পিঁপড়ারে কোনোদিন উঠতে দেখছো? আমি তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। সো পিঁপড়া যায় কিন্তু সবসময় একটা তল বরাবর, পিঁপড়া কিন্তু কখনো উঠতে পারে না। ঠিক আছে, এর জন্য পিঁপড়ার চলন নর্মালি কি হয়? একমাত্রিক বা দ্বিমাত্রিক হয়। এটা একমাত্রিক হইতে পারে ক্ষেত্র বিশেষে, মানে কিছু কিছু ক্ষেত্রে দ্বিমাত্রিক হয়, কিছু কিছু ক্ষেত্রে একমাত্রিক হয়। ঠিক আছে, এবং ফাইনালি আছে পাতলা ধাতব পাত, ওই একই কথা, পাতলা কাগজের মতোই, এইটাও কি হবে বলতো? একটা দ্বিমাত্রিক বস্তু বা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। ওকে, আর এখানে কিছু ত্রিমাত্রিকের উদাহরণ দেওয়া আছে, টেবিল, ফুটবল, গোলক, সিলিন্ডার, চেয়ার, পাথর, ইট, উড়ন্ত প্রজাপতি বা পাখি, এগুলো সব কি ত্রিমাত্রিক, বুঝতেই পারতেছো আই গেস। ঠিক আছে, তো দেখেন তো প্রসঙ্গ কাঠামোর এই যে একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, এটা সম্পর্কে আইডিয়া কিছুটা ক্লিয়ার হয়েছে কিনা? যদি না হয় আমাকে কমেন্ট এখনই বলো, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, বলো, এই বলো 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 দাদা, মেয়েদের মন কয় মাত্রিক? এই যে এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তো আমি বসে থাকি রে। লেখো বহুমাত্রিক, লেখো লেখো। আরে এইসব প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তো আমি বসে আছি রে পাগলা, এগুলোর জন্যই তো কোর্সটা খুলছি, তাই না? যে এইসব প্রশ্ন করবি, মেয়েদের মন কয় মাত্রিক, এগুলোরই তো উত্তর দেওয়ার জন্য আমি আসছি। এবং এখানে লিখবা অগণিত। ঠিক আছে, এটাকে আসলে ফিজিক্স দিয়ে ডিফাইন করা সম্ভবই না। ওকে, হ্যালো ভাই, কি অবস্থা? সেই বুঝছি ভাইয়া, সেই ভাইয়া। ওকে ওকে, শরীফ বলছে আরে সেরা দাদা। ওকে, কুইন বলছে ক্লিয়ার। ওকে, ইমি বলছে ক্লিয়ার। ওকে, মামুন বলছে একবার বলেন ভাই, কোনটা বলতো, কোনটা কোনটা বুঝো নাই সেটা বলো আমাকে, কোনটা বুঝো নাই? ক্লিয়ার ভাই, হয়েছে দাদা, সেরা দাদা, ক্লিয়ার। ওকে, নাইস, ক্লিয়ার দাদা। ঠিক আছে, আমি বলি, মানে তোমাদের যদি এমন হয় যে ভাই আমি বুঝতেছি না, একটু স্পেসিফিক ভাবে জাস্ট লিখে দিবা, ভাইয়া আমি এই পার্টটা বুঝতেছি না, বুঝে দিও, সমস্যা নাই। এখন ধরো 15-20 মিনিট ধরে পড়াইছি, তারপর যদি বলো ভাই আরেকবার বুঝান, মানে আবার 15-20 মিনিট। ঠিক আছে, সো এটা বেটার যে আপনি যেই পার্টটা বুঝেন না সেটা একটু মেনশন করে কষ্ট করে কমেন্টে লিখে দিবেন, তাইলেই কোনো প্যারা নাই, আমার জন্য সুবিধা, আপনার জন্য সুবিধা। ঠিক আছে, সামনে আগেই তোমার কমেন্ট আমি পরে দেখতেছি, সমস্যা নেই। ওকে, এইবার আসো আসল জিনিসে। আগেরটা ছিল বাচ্চা পোলাপানের জিনিস, ঠিক আছে, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, এগুলো এমনিই বোঝা যায়। এইবার আসো গতির উপর ডিপেন্ড করে প্রসঙ্গ কাঠামোকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো জড় প্রসঙ্গ কাঠামো, আর একটা হলো অজড় প্রসঙ্গ কাঠামো। এখানে দেখো নিচে দুইটা লাইন লেখা আছে। জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলবো? যেই প্রসঙ্গ কাঠামো নিজে স্থির বা ধ্রুব বেগে গতিশীল। আর অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলবো? যার মধ্যে ত্বরণ আছে। ঠিক আছে, আমরা আসতেছি, এক্সপ্লেনেশন আসতেছি। এখানে দুইটা লাইন লেখো। জড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র খাটে, লেখো একটু, এগুলো পরে যদিও লেখা আছে, তাও একটু লেখো, খাতার মধ্যে লেখো। নিউটনের গতিসূত্র খাটে। ওকে, এইটার মধ্যে নিউটনের গতিসূত্র খাটে না। ঠিক আছে, নিউটনের গতিসূত্র খাটে না। ভাইয়া কিভাবে খাটে না ভাইয়া? নিউটনের গতিসূত্র খাটে না মানে আপনি এগুলো কি বলতেছেন? বুঝাবো, ধৈর্য। আরেকটু লেখো, আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কাজ করে হলো জড় প্রসঙ্গ কাঠামোতে। ঠিক আছে, আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির নাম শুনছো না? অবশ্যই শুনছো। তোমরা থিওরি অফ রিলেটিভিটির নাম শুনো না এমন মানুষ মনে হয় না আসো, বা খুব থাকলেও খুব কম। ঠিক আছে, সো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি কিন্তু দুইটা, একটা হলো এসটিআর আর একটা হলো জিটিআর। হ্যাঁ, এসটিআর হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আর জিটিআর হলো জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি খাটবে জড় প্রসঙ্গ কাঠামোতে। ঠিক আছে, কি বললাম? এইটাই কি খাটবে? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। ঠিক আছে, এইটা খাটবে কোথায়? জড় প্রসঙ্গ কাঠামোতে। ঠিক আছে, কোথায় খাটবে? জড় প্রসঙ্গ কাঠামোতে। ভাইয়া অজড় প্রসঙ্গ কাঠামোতে কোনটা খাটবে? লেখো, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। কোনটা খাটবে? জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। ভাইয়া
আমি তো থিওরি অফ রিলেটিভিটি বুঝি না, তাহলে আমার কি হবে ভাইয়া? আমি কি এই চ্যাপ্টার পারবো না? হাস, এই চ্যাপ্টারে থিওরি অফ রিলেটিভিটি নাই। থিওরি অফ রিলেটিভিটি আছে চ্যাপ্টার 8 ফিজিক্স সেকেন্ড পেপারে। সো এগুলো আমরা জাস্ট জানতেছি কিসের জন্য? এমসিকিউ এর জন্য। ধূপধাপ এমসিকিউ আসবে। জড় প্রসঙ্গ কাঠামোতে নিচের কোনটা কোনটা খাটে? অপশন থাকবে তিনটা। এক, নিউটনের গতিসূত্র, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। অ্যান্সার কোনটা কোনটা হবে? 1 এবং 2। নিউটনের গতিসূত্র আর স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি খাটে হলো জড় প্রসঙ্গ কাঠামোতে, আর অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্র খাটেই না, আর আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি খাটে। ঠিক আছে? সো এগুলো একটু এমসিকিউ এর জন্য একটু মাথায় রাখতে হবে। ওকে, এখন প্রথমটার এক্সপ্লেনেশন আমরা একটু যাব যে নিউটনের গতিসূত্র কেন অজড় প্রসঙ্গ কাঠামোতে খাটবে না। ঠিক আছে, বাট তার আগে একটু আমরা দুটো প্রসঙ্গ কাঠামো সম্পর্কে একটু জেনে নিই। দেখো, জড় প্রসঙ্গ কাঠামো যেই প্রসঙ্গ কাঠামো নিজে স্থির আছে বা নিজে ধ্রুব বেগে গতিশীল, সেই প্রসঙ্গ কাঠামোকে আমরা কি বলবো? জড় প্রসঙ্গ কাঠামো বলবো। যেমন ধরেন কথার কথা, আমি যদি রুমের কথা চিন্তা করি, আমাদের পৃথিবীকে আমি একটু সাইডে রাখলাম, জাস্ট রুমের কথা চিন্তা করি। এই রুমটা কিন্তু আপাত দৃষ্টিতে স্থির, রাইট? এটাকে একটা জড় প্রসঙ্গ কাঠামো বলা যাবে। ধরো আমি হেঁটে যাচ্ছি কত বেগে? 5 মিটার পার সেকেন্ড বেগে। আমার বেগ কি? ধ্রুব বেগ। আমাকেও জড় প্রসঙ্গ কাঠামো বলা যাবে। আমি উপরের দিকে উঠতেছি 5 মিটার পার সেকেন্ড বেগে। আমার বেগ কি? ধ্রুব বেগ। জড় প্রসঙ্গ কাঠামো বলা যাবে। আমি উপর থেকে নিচের দিকে পড়তেছি, আমি কি করতেছি? উপর থেকে নিচের দিকে পড়তেছি। বলো তো এটা কি জড় প্রসঙ্গ কাঠামো নাকি না? বলো দেখি, তোমাদের কাছ থেকে শুনি। আমি উপরের দিকে উঠতেছিলাম 5 মিটার পার সেকেন্ড বেগে, ঠিক আছে? এটা কি ছিল? জড় প্রসঙ্গ কাঠামো ছিল। কেন? কারণ আমার বেগ ধ্রুব ছিল। মানে ধরো কথার কথা, আমার সাপেক্ষে তুমি কোনো কিছু হিসাব করতেছো। কি হিসাব করতেছো? এই মার্কারটা। ঠিক আছে, তুমি কি করছো? আমাকে আর মার্কারকে দুইজনের উপরের দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছো এবং আমাকে একটা ফোন দিয়ে রাখছো। আমি তোমার ফোনে বলতেছি, হ্যাঁ ব্রো, মার্কার তো আমার সাপেক্ষে স্থির। তুমি ঘোষণা করে দিলা, হ্যাঁ মার্কার স্থির। কেন ঘোষণা করলা? কারণ তুমি আমার সাপেক্ষে মার্কারের অবস্থান মাপছো বা আমার সাপেক্ষে মার্কারের গতি মাপছো। তার মানে আমি কি? প্রসঙ্গ কাঠামো। কেমন প্রসঙ্গ কাঠামো? জড় নাকি অজড়? জড় প্রসঙ্গ কাঠামো। কেন? কারণ আমি ধ্রুব বেগে গতিশীল। এখন ধরো মার্কার নিয়ে আমি নিচের দিকে পড়তেছি এবং আমি বসে বসে মার্কারের গতি হিসাব করতেছি যে মার্কার কি গতিশীল নাকি না, নাকি স্থির, কোনটা। ঠিক আছে, এখন আমি তো নিচের দিকে পড়তেছি। প্রশ্ন হলো, যেহেতু আমার সাপেক্ষে মার্কারের গতি হিসাব করা হচ্ছে, আমি তো প্রসঙ্গ কাঠামো, এটা তো নিশ্চিত। কিন্তু আমি কেমন প্রসঙ্গ কাঠামো? আমি কি জড় প্রসঙ্গ কাঠামো নাকি অজড় প্রসঙ্গ কাঠামো? তোমাদের কাছ থেকে শুনবো, বলো বলো। এই 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 দাদা, আইনস্টাইনের ওই নীতিগুলো একটু হালকা করে বলেন। আইনস্টাইনের যেটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, সেটা হলো যে কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, আর সেকেন্ড যেটা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এটা তোমাদের সিলেবাসে নাই। আমরা যখন বুয়েটে পড়ছিলাম, মানে আমাদের একটা কোর্স ছিল মডার্ন ফিজিক্সের উপর, সেখানেও ছিল না, বাট আমি ইন্টারনেটে একটু ঘাটাঘাটি করছিলাম, সেখান থেকে জানতে পারছিলাম স্পেশাল জেনারেল থিওরি অফ রিলেটিভিটি যেটা, সেটা হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড নিয়ে। ঠিক আছে, মানে আমরা কি বলি, নিউটন কি বলছে যে পৃথিবী কি করবে? আমাদেরকে নিচের দিকে টানবে বা পৃথিবীর দিকে টানবে, বা অথবা মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কোণে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, রাইট? এটা কার সময় ছিল? নিউটনের সময়। বাট আইনস্টাইন বলছে না, এরকম না। গ্র্যাভিটেশনাল ফিল্ড একটা পাতলা শীটের মতো। ঠিক আছে, একটা 2 ডাইমেনশনাল শীটের মতো, ক্ষেত্র বিশেষে 3 ডাইমেনশনাল হইতে পারে, সেটাই পুরা ইউনিভার্সে ছড়ানো আছে। ঠিক আছে, এবং আমরা এই যে আমাদের সোলার কি বলে, মানে সৌরজগৎ বলো বা অন্যান্য যেসব গ্যালাক্সি আছে, এরা কি বলতো, এই যে এটার মধ্যে জাস্ট বসে আছে। মানে আমরা সবাই একটা পাতলা শীটের মধ্যে বসে আছি, এরকম, বুঝছো? এরকম একটা পাতলা শীটের মধ্যে বসে আছি, এটাকে বলা হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড। ওকে, এইটা নিয়ে হলো আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। বাট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আসলে এতটাই কঠিন যে আমাদের বইয়েটাও পড়ায় নাই, আর ইন্টার লেভেল তো বাদই দাও। ঠিক আছে, জড় 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 প্রসঙ্গ কাঠামো। আরে সাবাস সাবাস। ওকে, জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে ঠিক আছে। নেট ঠিক আছে ভাইয়া, যারা নেট প্রবলেম বলতেছো মোস্ট প্রবাবলি তাদের ওখানে নেট প্রবলেম। ঠিক আছে, একটু চেক করো, তোমাদের নেট কানেকশন চেক করো। আচ্ছা, কাহিনী হলো তোমরা, ঠিক আছে, যদিও প্রথম ক্লাস, স্টিল তোমরা সবাই ফেইল। ঠিক আছে, আচ্ছা না, তোমরা ফেইল না, তোমরা কি, তোমরা সবাই বহিষ্কার। তোমরা সবাই বহিষ্কার। একটা কমন সেন্সের প্রশ্ন যারা অ্যান্সার করতে পারে না, তারা সবাই বহিষ্কৃত স্টুডেন্ট। ভাই, আমি যখন উপর থেকে নিচের দিকে পড়বো, আমার উপর গ্র্যাভিটি কাজ করবে না? যে কোনো বস্তুকে তুমি উপর থেকে নিচে ফেলে দাও, গ্র্যাভিটি কাজ করবে না? করবে তো। গ্র্যাভিটি কি? এই গ্র্যাভিটি কি ত্বরণ না? ভুলে গেছিস? গ্র্যাভিটি কি ত্বরণ না? তাহলে আমার উপর যদি ত্বরণ কাজ করে, আমার বেগ কি ধ্রুব থাকবে? আমার উপর যদি ত্বরণ কাজ করে, আমার বেগ কি ধ্রুব থাকবে রে? থাকবে না। তাহলে আমি জড় প্রসঙ্গ কাঠামো কেমনে হই ভাই? অবশ্যই অজড় প্রসঙ্গ কাঠামো হবো।
বুঝতে পারছো? উপর থেকে একটা বস্তু পড়তেছে, তার উপর কি ত্বরণ কাজ করবে না? এই যে গ্র্যাভিটি কাজ করবে, তো গ্র্যাভিটি যদি কাজ করে তার বেগ তো ক্রমাগত বৃদ্ধি পেয়ে থাকবে। তাহলে ওর বেগ কি কনস্ট্যান্ট না? তাহলে ও কেমনে জড় প্রসঙ্গ কাঠামো হয়? অবশ্যই কি বলতো, অজড় প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে, এই যে সবগুলা বহিষ্কার, সব বহিষ্কার, মানে এদের নিয়ে আমি হতাশ। ঠিক আছে, অজড় হবে রে, অজড় হবে। অ্যান্সারই করি নাই, আর এক মহাপুরুষ আসছে, অ্যান্সারই করি নাই। খুব উপকার হয়েছে অ্যান্সার না কইরা। যাই হোক, দেখো জড় প্রসঙ্গ কাঠামো বুঝছো? তাহলে যেই প্রসঙ্গ কাঠামো নিজে স্থির বা ধ্রুববেগে গতিশীল তাকে বলবা জড় প্রসঙ্গ কাঠামো। এন্ড সিমিলারলি যদি অজড় জিজ্ঞাসা করে, যেই প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ আছে তাকে আমরা কি বলবো বলতো? অজড় প্রসঙ্গ কাঠামো বলবো। ঠিক আছে, যদি এমন হয় প্রসঙ্গ কাঠামো নিজেই ত্বরণে গতিশীল, একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, তাকে আপনি কি বলবেন বলেন তো? অজড় প্রসঙ্গ কাঠামো বলবেন। ঠিক আছে, তো এখানে সংজ্ঞা টঙ্গা লেখা আছে, একটা বার দেখলেই পারবা। যেমন দেখো যে এক্সাম্পল দিচ্ছে লিফট। লিফট যখন উপরের দিকে উঠে, লিফট প্রথমে কি থাকে বলো তো? নিচে স্থির থাকে। ধরো এটা লিফটের কথা চিন্তা করো, লিফট নিচে প্রথমে কি থাকে? স্থির থাকে। আস্তে আস্তে উপরের দিকে ওঠার সময় লিফটের বেগ বাড়ে, তারপর যখন তোমার কাঙ্ক্ষিত ফ্লোরে পৌঁছায় তখন লিফট আবার থাইমা যায়। তাহলে দেখো, প্রথমে স্থির অবস্থা থেকে লিফট গতিশীল হয়েছে, তার মানে লিফটের ত্বরণ আছে। দেন আবার গতিশীল অবস্থা থেকে লিফট কি হয়েছে? থেমে গেছে, মানে লিফটের মন্দনও আছে। তাহলে লিফট কি জড় প্রসঙ্গ কাঠামো? না, অজড় প্রসঙ্গ কাঠামো। সিমিলারলি রকেট, একটা রকেট পৃথিবীতে থাইমা আছে, তারা যখন উপরের দিকে উৎক্ষেপণ করবা তার বেগ কি হবে? ক্রমাগত বাড়তে থাকবে ভাই। তাহলে একটা বস্তুর বেগ বৃদ্ধি পাচ্ছে, তার মধ্যে ত্বরণ আছে না? অবশ্যই আছে। তাহলে সেটাও কি বলতো? অজড় প্রসঙ্গ কাঠামো। কৃত্রিম উপগ্রহটা তোমরা এখনো বুঝবা না, কারণ এখানে কেন্দ্রমুখী বলের ব্যাপার আছে। কৃত্রিম উপগ্রহ যখন পৃথিবীর চারপাশে ঘুরে তখন সেখানে একটা কেন্দ্রমুখী বল কাজ করে। কেন্দ্রমুখী বল থাকলেই কেন্দ্রমুখী ত্বরণ আছে, মানে বল যেখানে ত্বরণ সেখানে। তাহলে ত্বরণ যদি থাকে তাকে কি তুমি জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারবা? পারবা না। ঠিক আছে, এগুলো আমাদের ক্লিয়ার হবে যখন আমরা চ্যাপ্টার 4 পড়বো, চ্যাপ্টার 6 পড়বো, তখন আরো ক্লিয়ার হবে। ঠিক আছে, আপাতত এতটুকু আইডিয়া রাখেন যে কৃত্রিম উপগ্রহ যে আছে সে যখন পৃথিবীর চারপাশে ঘুরে, এই ঘোরার জন্য একটা স্পেশাল টাইপের বল দরকার হয়, যেটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। এবং যেখানেই বল থাকবে সেখানে অবশ্যই ত্বরণ থাকবে, কারণ আমরা জানি F ইজ ইকুয়ালস টু ma। তার মানে যেখানেই বল সেখানেই ত্বরণ। ঠিক আছে, যেখানেই কি বলতো? যেখানেই বল সেখানেই কি ভাইয়া? ত্বরণ। ঠিক আছে, তাহলে ত্বরণ যদি থাকে ভাই, যদি ত্বরণ থাকে, আপনি কি তাকে জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারবেন? পারবেন না, কারণ ত্বরণ থাকলেই তো বেগ আর কনস্ট্যান্ট থাকতেছে না। এর জন্য এটাকে অজড় প্রসঙ্গ কাঠামো বলা হচ্ছে। আর যারা ইংলিশ টার্মগুলো নিয়ে প্যারা খাচ্ছে, অনেক হয়তো বা আছে ইংলিশ ভার্সনের, যাই হোক, জড় প্রসঙ্গ কাঠামোকে বলা হয় ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম, আর অজড় প্রসঙ্গ কাঠামোকে বলা হয় নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, একমাত্রিক প্রসঙ্গ কাঠামোকে বলা হয় ওয়ান ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, দ্বিমাত্রিককে বলা হয় টু ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম, এবং ত্রিমাত্রিককে বলা হয় থ্রি ডাইমেনশনাল রেফারেন্স ফ্রেম। ঠিক আছে, ওকে, নাইস। তাহলে জড় অজড়ের আইডিয়া কিছুটা ক্লিয়ার হয়েছে, ভেরি গুড। এইবার আসেন আসল জিনিসে। কি ভাইয়া এটা এত জটিল ছবি, এখন একটু মাথাটা ঠান্ডা রাখা লাগবে। ঠিক আছে, কি করা লাগবে? মাথা ঠান্ডা। ওকে, আচ্ছা, নিউটনের গতির প্রথম সূত্র বলো আমাকে। এইটা আসার আগে নিউটনের গতির প্রথম সূত্র বলো, আমি একটু লিখি তোমাদের জন্য। ঠিক আছে, তোমরা যে অলস, আমি না লিখলে তো জীবনেও লিখবো না। এই লেখো, নিউটনস ফার্স্ট ল। নিউটনস ফার্স্ট ল কি ছিল বল? এই নিউটনের গতির প্রথম সূত্র কি রে বলতো? যদি একটা বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হয়, বা সরি বাহ্যিক বল প্রয়োগ করা না হয়, তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এবং যদি তুমি বাহ্যিক বল প্রয়োগ করো তাহলে কি হবে? বস্তুর গতির পরিবর্তন হবে, মানে স্থির বস্তু গতিশীল হবে, গতিশীল বস্তুর বেগ চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে নিউটনের গতির প্রথম সূত্র কি ছিল? একটা বস্তুর উপর যদি প্রযুক্ত বাহ্যিক বলের মান শূন্য হয় তাহলে স্থির বস্তু স্থির থাকবে। কি হবে ভাইয়া? স্থির বস্তু স্থির, লেখো স্থির বস্তু স্থির। ঠিক আছে, স্থির বস্তু স্থির, এবং গতিশীল বস্তু কি করবে? সমবেগে চলবে। ঠিক আছে, সমবেগে সরল পথে চলতে থাকবে। গতিশীল বস্তু কি করবে? গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। ঠিক আছে, ওকে, বুঝলাম, থাকলো, চলতে থাকলো। যদি বাহ্যিক বল প্রয়োগ করি, এটা তো গেল বাহ্যিক বল প্রয়োগ না করলে, এক্সটার্নাল ফোর্স যদি 0 হয় সেই ক্ষেত্রে আপনার এটা খাটলো। যদি বাহ্যিক বল প্রয়োগ করি তখন কি হবে? তখন স্থির বস্তু গতিশীল হবে। বুঝছেন, একটা বস্তুর উপর যদি আপনি বাহ্যিক বল প্রয়োগ করেন এবং ধরেন সেই বস্তুটা স্থির, তাহলে কি হবে বলো তো? বল প্রয়োগ করলে কি হয়? ত্বরণ তৈরি হয়। স্থির বস্তুর মধ্যে যদি ত্বরণ তৈরি হয় সে কি গতিশীল হবে না?
অবশ্যই গতিশীল হবে। সো বাহ্যিক বল প্রয়োগ করলে কি হবে, স্থির বস্তু গতিশীল হবে। লেখো, স্থির বস্তু গতিশীল হবে, স্থির বস্তু গতিশীল হবে, গতিশীল হবে। এবং গতিশীল বস্তুর কি হবে বলেন তো, গতিশীল বস্তুর গতির পরিবর্তন হবে। ধরো কথার কথা, শুরুতে বেগ ছিল 5 মিটার পার সেকেন্ড, আমি কি করলাম, বল প্রয়োগ করলাম। বল প্রয়োগ করলে কি হবে, বেগটা চেঞ্জ হবে, 5 থেকে অন্য কিছু হবে। এটাকে আমরা বলতেছি যে গতিশীল বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা হলে তার গতির পরিবর্তন হয়। ঠিক আছে, তাহলে গতিশীল বস্তুর কি হবে, গতিশীল বস্তুর গতি পরিবর্তন, আস্তাগফিরুল্লাহ, এখানে আবার কি হইলো, হ্যাঁ না ঠিক, ইস, গতিশীল বস্তুর গতি পরিবর্তন হবে। গতিশীল বস্তুর কি হবে, গতি চেঞ্জ হবে। ঠিক আছে, বুঝতে পারছি, একদম ইজি। এইটাই তো ছিল নিউটনের গতির প্রথম সূত্র। তাহলে নিউটনের গতির প্রথম সূত্র অনুসারে যদি আমরা দেখি যে না, একটা বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা হয় নাই, তাহলে কিন্তু স্থির বস্তুর স্থিরই থাকতে হবে এবং গতিশীল বস্তুর গতিশীলই থাকা লাগবে। ঠিক আছে, এইটাই তো নিউটনের গতির প্রথম সূত্র। এখন একটু আগে আমরা বলছি যে অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র খাটে না। এইটাই আমরা এখন তোমাদেরকে প্রমাণ করে দেখাবো যে হ্যাঁ সত্যি অজড় প্রসঙ্গ কাঠামোতে নিউটনের এই যে গতিসূত্র সেটা খাটবে না। চলো এটা একটু প্রমাণ করি। ঠিক আছে, যে আমরা দেখবো এখানে দুইটা প্রসঙ্গ কাঠামো আছে এখানে, যে কোন প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে নিউটনের গতিসূত্র খাটতেছে, কোনটার সাপেক্ষে খাটতেছে না। আচ্ছা, এখানে একটু চিন্তা করো, এটা হলো ব্যক্তি 1, ঠিক আছে, আর এটা হলো ব্যক্তি 2। ঠিক আছে, ব্যক্তি 2 অবস্থান করতেছে একটা বাসের উপর। ঠিক আছে, এই বাসের যে মেঝেটা, এই মেঝেটা একটা ঘর্ষণবিহীন মেঝে। ঠিক আছে, এই মেঝেটা কেমন, একটা ঘর্ষণবিহীন মেঝে। ঘর্ষণবিহীন মেঝে মানে কি, মানে এখানে এনার্জি লসের কোনো জায়গা নাই। ঠিক আছে, কোনো এনার্জি লস হবে না, মানে একটা বস্তুর উপর বল প্রয়োগ করলেই সে গতিশীল হবে। যেমন ধরো এই বোর্ডটা, এই বোর্ডের উপর আমি এখন বল প্রয়োগ করলেও সে গতিশীল হবে না। কেন, কারণ মেঝেতে ঘর্ষণ আছে। ঘর্ষণের কারণে বা স্থিতি ঘর্ষণের কারণে এই বোর্ডটা মেঝের সাথে আটকায় আছে। আমি অল্প একটু বল প্রয়োগ করলেও গতিশীল হবে না, আমার অনেক বেশি বল প্রয়োগ করা লাগবে ওকে গতিশীল করার জন্য। বাট আমরা এখানে এটাই কনসিডার করতেছি যে এই মেঝের মধ্যে কোনো ঘর্ষণ নাই, সো হালকা বল দিলেও আমাদের যে বস্তু আছে সে কি হবে, গতিশীল হবে। ঠিক আছে, তার মানে আমাদের বাস যে আছে, সেই বাসের যে মেঝে, সেই মেঝেতে কোনো ঘর্ষণ আমরা কনসিডার করব না। ওকে, এখন আরেকটা জিনিস আমরা একটু চিন্তা করব। ধরো এই যে বাসটা, এই বাসটা একটা ওয়ান সাইডেড মিরর দিয়ে ঢাকা। ঠিক আছে, কি দিয়ে ঢাকা, ওয়ান সাইডেড মিরর। ওয়ান সাইডেড মিরর কি, ওই যে তোমরা বিভিন্ন মুভি টুভিতে দেখো না, যে ওই যে বিভিন্ন কি বলে আসামির সাক্ষাৎকার নেয়, বাইরে থেকে সবকিছু দেখা যায় বাট ভিতর থেকে দেখলে মনে হয় এটা একটা আয়না। মানে কথার কথা ধরো এটা একটা আয়না, আমি ভিতর থেকে দেখতেছি আয়না, বাট বাইরে থেকে ভিতরের সব দেখা যাচ্ছে। মানে ব্যাপারটা হলো এরকম, এই যে ব্যক্তি 1 আছে সে ভিতরের সবকিছু দেখতে পারবে, বাট ব্যক্তি 2 যে আছে সে বাইরের কিছু দেখতে পারবে না। ঠিক আছে, এটা তার জন্য কি একটা আয়নার মতো বিহেভ করবে। তাহলে কি বললাম, ব্যক্তি 1 ভিতরের সবকিছু দেখতে পারবে, বাট ব্যক্তি 2 বাইরের কিছু দেখতে পারবে না, কারণ চারপাশটা একটা ওয়ান সাইডেড মিরর দিয়ে ঢাকা। ধরো কথার কথা। ঠিক আছে, এইবার কি হইছে, আমার গাড়ি 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হইছে। ঠিক আছে, গাড়ি যদি 4 মিটার পার সেকেন্ড বেগে যায়, গাড়ির উপর অবস্থিত ব্যক্তি কয় মিটার পার সেকেন্ড বেগে যাবে, 4 মিটার পার সেকেন্ড বেগে যাবে, রাইট। গাড়ি যদি 4 মিটার পার সেকেন্ড বেগে যায়, গাড়ির উপর অবস্থিত ব্যক্তি কয় মিটার পার সেকেন্ড বেগে যাবে, 4 মিটার পার সেকেন্ড বেগে যাবে। ওকে, এই যে বলটা, এই বলটাকেও ধরো আমরা 4 মিটার পার সেকেন্ড বেগে সামহাও গতিশীল করে দিছি। ঠিক আছে, এবার আপনি একটু চিন্তা করেন এখানে সিনারিও কি দাঁড়াচ্ছে, গাড়ি 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, গাড়ির উপর অবস্থিত 2 নাম্বার ব্যক্তি 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এবং এই বলটাও 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ওকে, এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, এইবার এই গতিগুলাকে আমরা একটু হিসাব করব। কার কার সাপেক্ষে হিসাব করব, এই 1 নাম্বার ব্যক্তির সাপেক্ষে এবং 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে আমরা গতিটা হিসাব করতেছি সে কি আমাদের, সে আমাদের প্রসঙ্গ কাঠামো। তাহলে এখানে আমাদের প্রসঙ্গ কাঠামো দুইটা, একটা আমাদের 1 নাম্বার ব্যক্তি আর একটা আমাদের 2 নাম্বার ব্যক্তি। তাহলে প্রথমে আসো 1 নাম্বার ব্যক্তির সাপেক্ষে। দেখো 1 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বাসটা 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ঠিক আছে, বলটা 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ঠিক আছে, এই ব্যক্তিও 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। ঠিক আছে,
এখানে কোনো বল প্রয়োগ করা হয় নাই, বাসের উপরও কেউ কোনো বল দিচ্ছে না, এই বলটার উপরও কেউ কোনো ফোর্স দিচ্ছে না, এই ব্যক্তির উপরও কেউ কোনো ফোর্স দিচ্ছে না, সবাই সুন্দর মতো একটা সমবেগে চলতেছে। এইটাই কিন্তু হওয়ার কথা ছিল। নিউটনের গতির প্রথম সূত্র কি বলে? যদি কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তু সমবেগে সরল পথে চলতে থাকবে। এটাই হচ্ছে, দেখো বস্তুর উপর কোনো বাহ্যিক বল দেওয়া হচ্ছে না, বাসও 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে সমবেগে, বাসের উপর বসা ব্যক্তিও 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে সমবেগে, এবং এই বলটাও 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে সমবেগে। তার মানে এই প্রথম ব্যক্তির সাপেক্ষে নিউটনের গতিসূত্র খাটছে, এটাই লেখা আছে। ব্যক্তি 1 এর সাপেক্ষে কি হয়েছে? নিউটনের গতিসূত্র খাটছে। ওকে, এবার আসো ব্যক্তি 2 এর সাপেক্ষে। ব্যক্তি 2 কি দেখবে বলতো? দেখো সে নিজেও 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বাসও 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বলটাও 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। মানে তুমি নিজে একবার চিন্তা করো, তুমি একটা বাসের উপর দাঁড়ায় আছো, তুমি চারপাশের কিছু দেখতে পারতেছো না এবং তুমি বুঝতেছো না বাসটা নড়তেছে নাকি নড়তেছে না, ঠিক আছে? এখন বাস যে বেগে যাবে তুমিও তো সেই বেগেই যাবা, তাহলে তোমার সাপেক্ষে বাসকে কি মনে হবে? স্থির মনে হবে। 2 নাম্বার যে ব্যক্তি আছে তার কাছে বাসকে কি মনে হবে? স্থির মনে হবে, কারণ দুইজনই 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। কথা বুঝছো? 2 নাম্বার ব্যক্তি আর বাস দুইজনই কি 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বাসকে গতিশীল মনে হবে নাকি স্থিতিশীল মনে হবে? অবশ্যই স্থিতিশীল মনে হবে, কারণ দুইজন সমবেগে একই দিকে যাচ্ছে। তাহলে 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বাস কেমন আছে? স্থির। ওকে, 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বলটা কেমন আছে বলতো? 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বল কেমন আছে? বলও স্থির আছে, কারণ এই ব্যক্তিও 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, বলও 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তার মানে 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বাসও স্থির, বলও স্থির। এখানে কি নিউটনের গতির সূত্র খাটলো না? খাটলো না, অবশ্যই খাটছে। কোনো বাহ্যিক বল প্রয়োগ করা হয় নাই, স্থির বস্তু স্থির আছে, খাটছে না? অবশ্যই খাটছে। দেখো এখানে কোনো বাহ্যিক বল দেওয়া হয় নাই, এর সাপেক্ষে ও কি সবসময় স্থিরই থেকে যাচ্ছে, ওর সাপেক্ষে ও কি বলতো সবসময় স্থিরই থেকে যাচ্ছে। বাহ্যিক বল প্রয়োগ করা হয় নাই, স্থির বস্তু স্থির থেকে যাচ্ছে। তার মানে 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষেও কি হইছে বলেন তো? আমার নিউটনের গতিসূত্র খাটছে। এবং এখানে দুইটাই কিন্তু জড় প্রসঙ্গ কাঠামো ছিল। দেখো ওর স্থির, তাহলে অবশ্যই জড় প্রসঙ্গ কাঠামো। ও 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, তাহলে ও কি বলতো? জড় প্রসঙ্গ কাঠামো। তাহলে দুইজনই জড় প্রসঙ্গ কাঠামো ছিল, দুইজনের সাপেক্ষে কি হয়েছে? নিউটনের গতিসূত্র খাটছে। এবার আমরা কি করব? যে কোনো একটাকে অজড় প্রসঙ্গ কাঠামো বানাই দিব, ঠিক আছে? কোনটাকে বানাবো? 2 নাম্বার ব্যক্তিকে। ধরো হঠাৎ করে বাস ব্রেক করছে, ঠিক আছে? ধরো এই 2 নাম্বার ব্যক্তি বাসের ড্রাইভার, কথার কথা উপরে তো দাঁড়া করেছি, ধরো 2 নাম্বার ব্যক্তি কি বাসের ড্রাইভার, ঠিক আছে? বাস কি করছে? ব্রেক করছে। ওকে, ব্রেক করা মানে কি বলতো? বল প্রয়োগ করা, ঠিক আছে? যেখানেই বল সেখানেই ত্বরণ বা মন্দন, যেটাই বলো তুমি, ঠিক আছে? বাস ব্রেক করছে, ব্রেক করায় কি হয়েছে? বাসের বেগ কিছুটা কমে গেছে, আগে ছিল 4, এখন বাসের বেগ হয়ে গেছে 3। তাহলে বাসের যে ড্রাইভার বা এই যে ব্যক্তি তার বেগও কত হয়ে গেছে? 3 হয়ে গেছে। বাট এই বলের বেগটা কিন্তু চেঞ্জ হয় নাই। কেন চেঞ্জ হয় নাই? কারণ এই যে নিচে কি নাই? কোনো ঘর্ষণ নাই, ঠিক আছে? কোনো ঘর্ষণ নাই। যেমন ধরো কথার কথা, পৃথিবীতে যদি ঘর্ষণ না থাকতো এবং সাডেনলি যদি পৃথিবীর বেগ চেঞ্জ হয়ে যাইতো, সেইটার কোনো ইফেক্ট কিন্তু আমাদের উপর পড়তো না, ঠিক আছে? পৃথিবী নিজ অক্ষের চারপাশে ঘুরতেছে, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরতেছে, সূর্যের চারপাশে পৃথিবী কিন্তু সুষম বেগে ঘুরে না, সূর্যের চারপাশে পৃথিবীর বেগ কিন্তু বাড়ে কমে। এটা কি তোমরা জানো? পৃথিবী যখন সূর্যের কাছাকাছি চলে আসে তখন সূর্যের চারপাশে পৃথিবীর বেগ বাড়ে, আর যখন পৃথিবী সূর্য থেকে দূরে চলে যায় তখন কিন্তু সূর্যের সাপেক্ষে পৃথিবীর বেগ কমে যায়। সো পৃথিবীর বেগও কিন্তু কনস্ট্যান্ট না। যদি আমাদের সাথে পৃথিবীর এই ঘর্ষণ বল না থাকতো, আমরা কিন্তু পৃথিবী থেকে ছিটকে বাইরে চলে যেতাম। আমরা জাস্ট লেগেই আছি কিসের জন্য? এই ঘর্ষণ বলের জন্য। ঘর্ষণ না থাকলেই কিন্তু সমস্যা, ঠিক আছে? কথা বুঝছো? সো এখানে ঘর্ষণ নাই, বাসের উপর যে বলটা প্রয়োগ করা হয়েছে সেই বলটা এই বলের উপর বা এই বস্তুর উপর প্রয়োগ করা হবে না, কারণ বল প্রয়োগের জন্য একটা মিডিয়াম লাগবে। এই টাইপের বলকে বলা হয় স্পর্শ বল, বুঝছো? দুইটা বস্তুর মধ্যে যদি একদম ফিজিক্যাল কন্ট্যাক্ট না থাকে ঘর্ষণ বলের থ্রুতে, তখন এই টাইপের বল কাজ করে না, ঠিক আছে? সো এখানে আমার এই বস্তুটার উপর এই ব্রেক জনিত বলটা কাজই করবে না। কেন? কারণ এখানে কোনো ঘর্ষণ নাই। যদি ঘর্ষণ থাকতো অবশ্যই কাজ করতো। এখন তুমি বলতে পারো ভাই ব্যক্তির ক্ষেত্রে কি কাজ করবে? হ্যাঁ, কারণ এখানে ঘর্ষণ আছে। ধরে নাও এখানে কি আছে? ঘর্ষণ আছে।
ঠিক আছে, কি আছে? ঘর্ষণ আছে। কারণ এখানেও যদি ঘর্ষণ না থাকে তাহলে তো ব্যক্তির বেগ 4ই থেকে যাবে। ব্যক্তির বেগ যদি 4ই থেকে যায়, ব্যক্তি তো আর অজড় প্রসঙ্গ কাঠামো হবে না। কথা বুঝছো? তুমি যদি মনে করো ভাই আমি এখানেও ঘর্ষণ কনসিডার করব না, সেই ক্ষেত্রে ব্যক্তির বেগ তো 4 মিটার পার সেকেন্ডই থেকে যাবে। ব্যক্তির বেগ যদি চেঞ্জই না হয়, সে কি আদৌ অজড় প্রসঙ্গ কাঠামো হবে? হবে না। আমরা তো চাচ্ছি একটা অজড় প্রসঙ্গ কাঠামো বানাইতে, এর জন্য আমরা ধরবো এখানে ঘর্ষণ আছে, বাট এখানে ঘর্ষণ নাই। ঠিক আছে, তাহলে এখানে যদি ঘর্ষণ থাকে, বাসের যে ব্রেকজনিত বল সেটা ব্যক্তির উপরেও অ্যাপ্লাই হবে। বাসের বেগ কমে 3 হয়েছে, ব্যক্তির বেগও কমে কত হবে? 3 হবে। ঠিক আছে, কিন্তু বলের বেগ কি চেঞ্জ হবে? বলের বেগ চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ এই যে আমার যে বলটা বা বস্তুটা, তার উপর কিন্তু কোনো ফোর্স অ্যাপ্লাই হয় নাই। ফোর্স অ্যাপ্লাই হইতো যদি এখানে ঘর্ষণ থাকতো, যেহেতু নাই আমরা ধরে নিছি ঘর্ষণবিহীন তল, এর জন্য এটার উপর কোনো ফোর্স অ্যাপ্লাইড হয় নাই এবং আলটিমেটলি ওর বেগেও কোনো পরিবর্তন আসে নাই। ঠিক আছে, এতটুকু বুঝছি। এইবার প্রসঙ্গ কাঠামোর হিসাবে আসেন। 1 নাম্বার যে প্রসঙ্গ কাঠামো বা 1 নাম্বার যে ব্যক্তি, সে কি দেখবে? সে দেখবে বাসের উপর বল প্রয়োগ করা হয়েছে। ব্রেক করা হয়েছে মানে কি? বল প্রয়োগ করা হয়েছে, তার জন্য বাসের বেগ 4 থেকে 3 হয়েছে। নিউটনের গতি কি খাটছে নাই? খাটে নাই, অবশ্যই খাটছে। নিউটনের গতিসূত্র কি বলে? যদি গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাহলে তার গতির পরিবর্তন হয়। এখানে কিন্তু সেটাই হয়েছে। বাস গতিশীল ছিল, তার উপর ব্রেক জনিত বল প্রয়োগ করা হয়েছে, তার গতি চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এই বলটা দেখো বা এই বস্তুটা দেখো, এই বস্তুটার উপর কোনো বল প্রয়োগ করা হয়েছে? হয় নাই, কোনো ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই, ওর গতি চেঞ্জ হয় নাই। তার মানে নিউটনের গতিসূত্র ওর সাপেক্ষে খাটছে। কথা বুঝছো? ওর সাপেক্ষে বাস কিন্তু এখন 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল এবং ওর সাপেক্ষে বস্তুটা কিন্তু এখন 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ওকে, এই যে বাসের বেগটা যে পরিবর্তিত হইলো, কেন হইলো? কারণ ব্যক্তি কি দেখবে? ব্যক্তি দেখবে যে বাস বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে, তার জন্য বাসের বেগ চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তো নিউটনের গতিসূত্র তো এটাই বলে, প্রথম সূত্র, যে বল প্রয়োগ করলে গতিশীল বস্তু গতির পরিবর্তন হবে। এবং এই বস্তুর বেগটা কি সে পরিবর্তন হইতে দেখবে? না, সে কি দেখবে? এই বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। কেন? কারণ বস্তুর উপর কোনো বল প্রয়োগ করা হয় না, এখানে তো কোনো ঘর্ষণ নাই। যেহেতু ঘর্ষণ নাই, কোনো বল প্রয়োগ করা হয় নাই, ও ওর মতো সমবেগে গতিশীল। তাই না? নিউটনের গতির প্রথম সূত্র কি বলে? যদি বাহ্যিক বল প্রয়োগ না করো তাহলে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এখানে কিন্তু এইটাই হয়েছে, এই বস্তুটার উপর কোনো বাহ্যিক বল কাজ করে নাই, তার জন্য ও কি সমবেগ বজায় রাখছে। তার মানে এই যে আমার যে 1 নাম্বার প্রসঙ্গ কাঠামো, এখনো কিন্তু 1 নাম্বার প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে নিউটনের গতিসূত্র খাটছে। কেন খাটলো? কারণ এই 1 নাম্বার প্রসঙ্গ কাঠামোটা এখনো জড় প্রসঙ্গ কাঠামোই আছে। 1 নাম্বার যে ব্যক্তি, সে তো এখনো স্থির, তার মানে সে কি জড় প্রসঙ্গ কাঠামো, এর জন্যই তার সাপেক্ষে নিউটনের গতিসূত্র খাটছে। এইবার আসো 2 নাম্বার প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। একটু খেয়াল করবা, এই বস্তুর উপর কিন্তু কোনো বল প্রয়োগ হয় না, তাই না? মনে আছে তো, এটার উপর কোনো বল প্রয়োগ হয়নি, এটা তো মনে আছে, রাইট? কেন বল প্রয়োগ হয় নাই? কারণ এখানে কোনো ঘর্ষণ নাই। বুঝছো? ওর উপর কিন্তু কোনো বল প্রয়োগ হয় নাই। ঠিক আছে, 2 নাম্বার ব্যক্তি এতক্ষণ ধরে কি দেখছে? বল তার সাপেক্ষে স্থির, রাইট? 2 নাম্বার ব্যক্তি এতক্ষণ কি দেখছে? বল তার সাপেক্ষে স্থির। যখনই বাসটা ব্রেক করবে, 2 নাম্বার ব্যক্তির বেগ হয়ে যাবে 3, বলের বেগ হয়ে যাবে 4। একটা বস্তু এই দিক বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, আর একটা বস্তু সেম ডিরেকশন বরাবর 4 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। বলতো এই ব্যক্তি বলটাকে কি এখন আর স্থির দেখবে? না, ব্যক্তি দেখবে বলটা তার দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে আগায় আসতেছে। কেন? কারণ বলের বেগ এই দিক বরাবর 4, ব্যক্তির বেগ এই দিক বরাবর 3, তাহলে ব্যক্তির সাপেক্ষে বলের আপেক্ষিক বেগ কত হবে? 4 - 3 1। ঠিক আছে, আমরা আপেক্ষিক বেগ পড়ছিলাম না ভেক্টরে? মনে আছে না? আপেক্ষিক বেগ পড়ছিলাম, ওইখানেই তো আলোচনা করছিলাম। ঠিক আছে, আমার বল যাচ্ছে ওইদিকে 4 মিটার পার সেকেন্ড বেগে, ব্যক্তি যাচ্ছে সেম ডিরেকশনে 3 মিটার পার সেকেন্ড বেগে, ব্যক্তির সাপেক্ষে বলের বেগ কত হবে? 1 মিটার পার সেকেন্ড। তার মানে এখন এই 2 নাম্বার ব্যক্তি দেখবে বলটা তার দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে আগায় আসতেছে, তাই না? এটাই তো হবে, তাই না? ব্যক্তির বেগ 3 হয়ে গেছে, বলের বেগ 4 রয়ে গেছে, ব্যক্তি কি দেখবে? বলটা ক্রমাগত তার দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে আগায় আসতেছে। বাট এখানেই টুইস্টটা, তুমি একটু আগেই বলছো তুমি তো বলের উপর কোনো বা এই বস্তুর উপর কোনো ফোর্সই অ্যাপ্লাই করো নাই। তাহলে একটা বস্তুর উপর ফোর্সই অ্যাপ্লাই করা হয় নাই, স্টিল সে স্থির অবস্থা থেকে গতিশীল হয়ে গেছে। কাহিনী বুঝছো? সিন 1 বা সিনারিও 1-এ 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বলটা কি ছিল? স্থির ছিল, রাইট? সিনারিও 1-এ এই 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বল কি ছিল? স্থির ছিল। বাট সিনারিও 2-তে কি হইছে?
এই 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বলটা 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়ে গেছে, কিন্তু এই বল বা বস্তুর উপর আমরা তো কোনো ফোর্সই অ্যাপ্লাই করি নাই। ফোর্স অ্যাপ্লাই না করার পরেও একটা স্থির বস্তু কেমনে গতিশীল হয়? এটা কি নিউটনের গতিসূত্র মেনে চললো? মেনে চললো না। কথা বুঝছো? একটু আগেই 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে এই বস্তুটা স্থির ছিল, এখন 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বস্তুটা 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। আবার আমরাই বলছি যে এই বস্তুর উপর আমরা তো কোনো বলই প্রয়োগ করি নাই, তাহলে একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হয় নাই, স্টিল একটা বস্তু স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় আসছে। এটা কি নিউটনের গতিসূত্র খাটলো? খাটলো না। কেন খাটলো না? কারণ তুমি যার সাপেক্ষে হিসাব করতেছো সে নিজেই ধ্রুববেগে গতিশীল না, সে নিজেই ত্বরণে গতিশীল। একটু আগে তার বেগ ছিল 4, এখন তার বেগ হয়েছে 3। তার মানে 2 নাম্বার প্রসঙ্গ কাঠামোর মধ্যে কি আছে? ত্বরণ আছে। যখনই প্রসঙ্গ কাঠামোতে ত্বরণ চলে আসবে সে হয়ে যাবে অজড় প্রসঙ্গ কাঠামো, এবং অজড় প্রসঙ্গ কাঠামোতে কখনোই নিউটনের গতিসূত্র খাটে না। কথা বুঝছো? দেখো তো, দেখো তো কিছুটা আইডিয়া আসে নাকি? আমি জানি অনেকের কনফিউশন ক্রিয়েট হবে, কারণ এই জিনিসটা একটু কমপ্লেক্স। হ্যাঁ, হালকা একটু কমপ্লেক্স, খুব বেশি না, হালকা একটু কমপ্লেক্স, বাট একটু মানে মনোযোগ দিয়ে শুনলেই বুঝতে পারা উচিত। মানে প্রথম মানে যে এই কেস, এই কেস, এই কেস, এগুলো না বুঝলেও চলবে। তোমার বোঝা লাগবে লাস্টের কেসটা, যে নিউটনের গতিসূত্র খাটতেছে না কেন। কারণ একটু আগে 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বলটা ছিল স্থির, এখন 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বস্তুটা কি হয়ে গেছে? গতিশীল হয়ে গেছে। বাট মিনওয়াইল আমরা তো বস্তুর উপর কোনো ফোর্সই অ্যাপ্লাই করি নাই। নিউটনের গতিসূত্র কি বলে? ফোর্স অ্যাপ্লাই না করলে স্থির বস্তু স্থির থাকবে, বাট এখানে ফোর্স অ্যাপ্লাই না করার পরেও স্থির বস্তু গতিশীল হয়ে গেছে। নিউটনের গতিসূত্র খাটলো? খাটলো না। কেন খাটলো না? কারণ তুমি যার সাপেক্ষে হিসাব করতেছো সে নিজে জড় প্রসঙ্গ কাঠামোই না, সে কি? সে আসলে অজড় প্রসঙ্গ কাঠামো। কিভাবে বুঝলাম? দেখো 2 নাম্বার বস্তু যে আছে বা ব্যক্তি যে আছে তার বেগ প্রথমে ছিল 4, পরে হয়েছে 3, তার মানে কি বেগ পরিবর্তন হয়েছে, মানে ত্বরণ আছে বা মন্দন আছে, তাহলে অবশ্যই সে কি? অজড় প্রসঙ্গ কাঠামো। এবং অজড় প্রসঙ্গ কাঠামোতে কখনোই নিউটনের গতিসূত্র খাটে না। ঠিক আছে? দেখো দেখো তো, দেখো দেখো দেখো, তাহলে নিউটন কিংবা আইনস্টাইন কার সূত্র সঠিক? আমি বলি শুনো। আইনস্টাইনের যেসব রিলেটিভিটির জিনিসপাতি, হ্যাঁ, এগুলো হলো কি মানে কাইন্ড অফ কোয়ান্টাম ফিজিক্স বা কোয়ান্টাম মেকানিক্স কে লিড দিছে। হ্যাঁ, এন্ড কোয়ান্টামের যে মানে কেমনে বুঝাবো তোমাদের, তোমরা তো আসলে এখন অনেক ছোট। মানে কোয়ান্টাম ফিজিক্স নামে ফিজিক্সের একটা সেক্টর আছে, বুঝছো, বা কোয়ান্টাম মেকানিক্স নামে একটা সেক্টর আছে আলাদা। সেখানে আলোচনায় করা হয় একদম কোয়ান্টাম লেভেল। এখন কোয়ান্টাম লেভেল কি? 10⁻⁻10 মিটার, 10⁻12 মিটার, এরকম লেভেলে। ঠিক আছে? ওইখানে হলো প্রপারলি তোমার কি বলে আইনস্টাইনের যে সূত্র টুত্র এগুলো খাটবে। ওকে, আর প্র্যাকটিক্যাল লাইফে, ডে টু ডে লাইফে মোটামুটি নিউটনের সূত্র খাটে। বাট যখন তুমি এরকম মাইক্রো লেভেলে চলে যাবা বা কোয়ান্টাম লেভেলে চলে যাবা তখন কখনোই নিউটনের সূত্র খাটবে না, নেভার হয় না। নিউটনের সূত্র তখন খাটেই না। ঠিক আছে? দেখো ক্লিয়ার? ওকে ক্লিয়ার ভাইয়া, পানি খেয়ে আসি মাথা ঘুরায়, সিন টু বুঝি নাই না। আচ্ছা আমি সিন টু আবার বলতেছি। ওকে, হ্যাঁ আমি স্লাইড বাই স্লাইড আমি এটাই বলতেছিলাম, লাইক ইংলিশে বলে দিচ্ছি আমি, সমস্যা নেই। ওকে, ছোট আছে, ক্লিয়ার ব্রো, বুঝতে পারছি ব্রো। ওকে, সিন টুটা একটু ইংলিশ টার্মে বলে দিলে ভালো হতো। ত্বরণ, অ্যাক্সিলারেশন। ত্বরণ মানে হলো অ্যাক্সিলারেশন, আর মন্দন মানে হলো ডিসিলারেশন। ঠিক আছে? ওকে, আচ্ছা সিন টু এ ব্যক্তি একের সাপেক্ষে তো আবার বুঝায় বলেন দাদা। আচ্ছা দেখো, এই যে ব্যক্তি একের সাপেক্ষে যদি হিসাব করি, ব্যক্তি একের সাপেক্ষে ব্যক্তি এক কি দেখবে বলো? বাস ব্রেক করছে মানে কি? বল প্রয়োগ করছে, তার জন্য বাসের বেগ বা ভেলোসিটি চেঞ্জ হয়েছে। ঠিক আছে? সেই বলটা সেই ব্যক্তির উপরেও প্রয়োগ করেছে, মানে ওই ফোর্সটা সেই ব্যক্তির উপরেও কি করেছে? প্রয়োগ করেছে। তার জন্য এই ব্যক্তির বেগ বা এই লোকের বেগও কি হয়েছে? চেঞ্জ হয়েছে। নিউটনের গতিসূত্র কিন্তু খাটলো। নিউটনের গতিসূত্র কি বলে? গতিশীল বস্তুর উপর বল প্রয়োগ করলে তার গতি পরিবর্তন হয়, তার মানে নিউটনের গতিসূত্র খাটছে। এবং দেখো এই 1 নাম্বার ব্যক্তির সাপেক্ষে এই বলের বেগ কিন্তু এখনো 4 মিটার পার সেকেন্ড। কেন? কারণ এই বলটার উপর তো কোনো আমরা ফোর্স অ্যাপ্লাই করি নাই বা কোনো রকম বল প্রয়োগ করি নাই। সো যদি কোনো বল প্রয়োগ করা না হয় তাহলে গতিশীল বস্তু কি করবে? সমবেগে চলতে থাকবে। একটু আগেও 1 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বল 4 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল, এখনো 1 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বল 4 মিটার পার সেকেন্ড বেগেই চলতেছে। কেন? কারণ এই বলটার উপর আমরা কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই। তার মানে কি? নিউটনের গতিসূত্র খাটছে, যে আমি যদি গতিশীল বস্তুর উপর বাহ্যিক বল না দেই তাহলে অবশ্যই বস্তু সমবেগে চলবে। ঠিক আছে? এটা গেল ব্যক্তি 1 এর সাপেক্ষে সিন 2। এবার আসো ব্যক্তি 2 এর সাপেক্ষে সিন 2। ব্যক্তি 2 এই যে বাসটাকে কি দেখবে? বাসটাকে সে দেখবে স্থির, কারণ সেও 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বাসও 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। ঠিক আছে? দেখো এই যে এখানেও আবার একটা ব্যাপার আছে। দেখো ব্যক্তি 2 কি দেখতেছে?
বাস তার সাপেক্ষে স্থির, বাস একটু আগে তার সাপেক্ষে স্থির ছিল, এখনো তার সাপেক্ষে স্থির। বাসের উপর কি বল প্রয়োগ করছো না? বুঝছো, তুমি কিন্তু বাসের উপর বল প্রয়োগ করছো, রাইট? বাসের উপর ব্রেক করছো না? ব্রেক করা মানে কি? বাসের উপর ফোর্স অ্যাপ্লাই করা। ফোর্স অ্যাপ্লাই করলে তো বেগ চেঞ্জ হওয়ার কথা। একটু আগেও 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বাস ছিল স্থির, এখনো দেখো 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বাস কিন্তু স্থির, কারণ দুইজনই 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে একটা স্থির বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বাট স্টিল সেই বস্তু স্থিরই থেকে গেল। নিউটনের গতিসূত্র কি খাটলো? খাটলো না। আবার তুমি দেখো 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বলটা কি? সামনের দিকে 1 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়ে গেছে। এই বস্তু বা বলের উপর তুমি কি কোনো রকম ফোর্স অ্যাপ্লাই করছো? করো নাই। তাহলে একটা স্থির বস্তু গতিশীল হইলো কেমনে? হইছে জিনিসটা নিউটনের গতিসূত্র খাটছে? খাটে নাই। তার মানে এখানে নিউটনের গতিসূত্র খাটতেছে না। 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে বা 2 নাম্বার প্রশ্ন কাঠামোর সাপেক্ষে নিউটনের গতিসূত্র খাটতেছে না। এখানে বাসের উপর বল প্রয়োগ করা হইছে, বাট স্টিল 2 নাম্বার প্রশ্ন কাঠামোর সাপেক্ষে বাসটা স্থিরই থেকে গেছে। ঠিক আছে, এখানে এই বস্তুর উপর বল প্রয়োগ করা হয়ই নাই, বাট মিনওয়াইল কি হয়েছে? বল প্রয়োগ না করার পরেও বস্তুটা গতিশীল হয়ে গেছে এই 2 নাম্বার ব্যক্তির সাপেক্ষে। বুঝতে পারছো? তার মানে কিন্তু ঝামেলা আছে, নিউটনের গতিসূত্রের উল্টা হয়ে গেল না। বল প্রয়োগ না করা হলে বস্তু স্থির থাকবে, আর বল প্রয়োগ করা হলে বস্তু কি হবে? গতিশীল হবে। এখানে হচ্ছে উল্টা, বাসের উপর বল প্রয়োগ করছি, বাট স্টিল বাস তার সাপেক্ষে স্থির আছে, আর এই বস্তুটার উপর কোনো বল প্রয়োগ করি নাই, বাট এই বস্তুটা কি হয়েছে? তার সাপেক্ষে আগে স্থির ছিল, এখন গতিশীল হয়ে গেছে। নিউটনের গতিসূত্রের উল্টা হয়ে গেল না? এর জন্য এই 2 নম্বর প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে নিউটনের গতিসূত্র খাটতেছে না। কেন? কারণ 2 নম্বর প্রসঙ্গ কাঠামোটা আসলে অজড় প্রসঙ্গ কাঠামো। এর জন্য এখান থেকে আমরা কনক্লুশন আসতে পারি যে অজড় প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে নিউটনের গতিসূত্র খাটে না। ঠিক আছে, দেখো দেখো বুঝছো কিনা? এখন বুঝছো? এখন বুঝছো? এই এখন বুঝছো কিনা? দেখো এখন বুঝার কথা। হ্যাঁ, এখন বুঝার কথা। এই যে চ্যাপ্টার শেষ করতে কয়টা চ্যাপ্টার লাগবে? ইস, কয়টা ক্লাস লাগবে? 13-14টা লাগবে রে। ধৈর্য ধর ভাই। এখনই নোট করবো নাকি স্লাইড দিবেন? স্লাইড তো দিবই, স্লাইড তো তোমরা অবশ্যই পাবা, কেন পাবা না? স্লাইড তো পাবা। জি ভাইয়া, ওকে। ওই যে টি শার্ট চাই শুরু হয়েছে, আর এক গোষ্ঠীর দাবি টি শার্ট চাই। পরে পরে ক্লিয়ার দাদা স্যার, ইয়াস ইয়াস, ওকে ক্লিয়ার। টি শার্ট পাওয়ার জন্য নোট পোস্ট করতে হবে, ঠিক আছে? আমাদের মেইন, তোমরা না কি করছো, তোমরা প্রাইভেট গ্রুপে নোট পোস্ট করছো। আগের দিন তোমাদের বললাম ওরিয়েন্টেশন কেমন লাগছে, একটা পোস্ট কইরো। তোমরা পোস্ট করছো কোথায়? এই অ্যাস্ট্রোর মধ্যে। আরে এখানে পোস্ট করে কি হবে? পোস্ট করতে হবে আমাদের মেইন গ্রুপে, অপদার্থের পদার্থ যে মেইন গ্রুপটা, সেখানে পোস্ট করতে হবে, ঠিক আছে? ওকে দাদা, রাস্তা ভাঙ্গা হলে তুমিও শেষ, আমিও শেষ, এর চেয়ে বেশি কিছু না, ঠিক আছে? হইছে, এতটুকু বুঝছি। তাহলে প্রসঙ্গ কাঠামো কিন্তু আমাদের মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে? আমাদের প্রসঙ্গ কাঠামো সম্পর্কে মোটামুটি আইডিয়া চলে আসছে। এবার আসো 9-10 এর আরো দুইটা কিউট টপিক, পরম গতি বা পরম স্থিতি। পরম গতি কি? যদি এমন কোনো প্রসঙ্গ কাঠামো পাও যে কিনা প্রকৃত পক্ষেই স্থির এবং তার সাপেক্ষে যদি কোনো বস্তু গতিশীল হয়, তখন তার গতিকে আমরা বলবো পরম গতি, ঠিক আছে? মানে ব্যাপারটা হলো আমাদের একটা প্রসঙ্গ কাঠামো লাগবে, ঠিক আছে? কি লাগবে? একটা প্রসঙ্গ কাঠামো লাগবে, ওকে? একটা প্রসঙ্গ কাঠামো লাগবে, ওকে, যে কিনা আসলেই স্থির। ওকে, প্রসঙ্গ কাঠামোটার কি হইতে হবে? আসলেই স্থির হইতে হবে, মানে প্রকৃত পক্ষে আসলেই বা প্রকৃত পক্ষেই স্থির, প্রকৃত পক্ষেই স্থির, ঠিক আছে? এরকম যদি কোনো প্রসঙ্গ কাঠামো পাও, তার সাপেক্ষে গতিকে বলবা পরম গতি এবং তার সাপেক্ষে স্থিতিকে বলবা পরম স্থিতি। বাট এরকম কোন প্রসঙ্গ কাঠামো আসলে পাওয়া সম্ভব না যে কিনা প্রকৃত পক্ষে স্থির। তুমি চিন্তা করো, তুমি যে কোনো কিছু চিন্তা করো, ধরো তুমি আমার কথা চিন্তা করতেছো, আমি তো এমনিই নড়তেছি, আমি যদি দাঁড়ায়ও থাকি, আমি পৃথিবীর সাথে সাথে ঘুরতেছি, সৌরজগতের সাথে সাথে ঘুরতেছি, আমাদের গ্যালাক্সির সাথে সাথে ঘুরতেছি, মানে ঘুরতেই আছি, ঠিক আছে? সো আপনি প্রকৃত পক্ষে কখনোই এমন প্রসঙ্গ কাঠামো পাবেন না যে আসলেই স্থির অবস্থায় আছে, ঠিক আছে? যদি এরকম পাওয়া যাইতো, তাহলে সেই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে গতি, সেটাকে আমরা বলতাম পরম গতি, আর সেই প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে স্থিতি, সেটাকে আমরা কি বলতাম? পরম স্থিতি। বাট প্রকৃত পক্ষে এরকম টাইপের কোনো প্রসঙ্গ কাঠামো এক্সিস্ট করে না, ঠিক আছে? এরকম টাইপের প্রসঙ্গ কাঠামো এক্সিস্ট করে না, ওকে? এরকম টাইপের প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম, ঠিক আছে? রেফারেন্স ফ্রেম যেটা, সেটা কি করে না? এক্সিস্টই করে না, ঠিক আছে? এরকম টাইপের প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম এক্সিস্ট করে না, ওকে? প্রসঙ্গ কাঠামো এক্সিস্ট করে না, বুঝতে পারছেন? ওকে, ঠিক আছে।
তাহলে আমরা এই যে গতি স্থিতি এগুলা মাপি, এগুলো কি? এগুলো হলো আপেক্ষিক গতি, আপেক্ষিক স্থিতি। একজনকে বা একটা বস্তুকে র্যান্ডমলি তুমি প্রসঙ্গ কাঠামো ধরে নিচ্ছ। যেমন মার্কারের গতি স্থিতি হিসাব করার সময় তুমি আমাকে ধরছিলা। আমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা রিক্সা ধরো গতিশীল, ঠিক আছে? আমি কিসের সাপেক্ষে বুঝলাম রিক্সা গতিশীল? রাস্তার সাপেক্ষে। রাস্তার সাপেক্ষে রিক্সা চলতেছে, তাহলে আমি রাস্তাকে বাই ডিফল্ট প্রসঙ্গ কাঠামো ধরে নিচ্ছি। এই যে একজনের সাপেক্ষে আর একজনের গতি আমরা হিসাব করি, এই টাইপের মেজারমেন্টকে বলা হয় আপেক্ষিক গতি, আপেক্ষিক স্থিতি। যদি রাস্তা প্রকৃতপক্ষে স্থির হইতো তখন এই গতিকে আমরা বলতাম পরম গতি। বাট রাস্তা তো প্রকৃতপক্ষে স্থির না, পৃথিবী ঘুরতেছে, পৃথিবীর সাথে রাস্তাও ঘুরতেছে, ঠিক আছে? সো আমরা প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো মেজার করি, গতি স্থিতি, এগুলো সব কি বলতো? আপেক্ষিক গতি, আপেক্ষিক স্থিতি, ঠিক আছে? তাহলে আমরা প্র্যাকটিক্যাল লাইফে যেগুলো মেজার করি সেগুলো কি? আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতি, ঠিক আছে? কি এগুলা? আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতি। বুঝতে পারছো? দেখো বুঝছো কিনা? একদম সহজ, ঠিক আছে? এই যে পরের স্লাইডে এটা লেখা আছে, দেখো, মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক ব্যাখ্যা করো। বলো, লিখতে পারবো না এটা? 9-এর উপর আসছো এটা। ভাই মহাবিশ্বের প্রত্যেকটা গতি আপেক্ষিক কেন? কারণ মহাবিশ্বে পরম গতি, পরম স্থিতি নামে কোনো কিছু এক্সিস্ট করে না। কারণ পরম গতি, পরম স্থিতি মাপা লাগে এমন এক প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে কিনা প্রকৃতপক্ষে স্থির। বাট মহাবিশ্বে প্রকৃতপক্ষে স্থির বলে কোনো কিছু নাই, ঠিক আছে? আমি বুলেট পয়েন্টগুলো লিখে দিই। প্রথম কথা যেটা, মহাবিশ্বে প্রকৃতপক্ষে স্থির বলে কোনো কিছু নাই। লেখো, পয়েন্টগুলো লেখো, এগুলো কি সাজায় লিখতে হবে? আমি সাজায় বলে দিচ্ছি, তোমরা জাস্ট পরীক্ষার হলে সুন্দর মতো লিখে দিয়ে আসবে, ঠিক আছে? প্রথম লাইন কি লিখবেন? মহাবিশ্বে, এটা কিন্তু অনুধাবনের জন্য, হ্যাঁ, লেখাই আছে, মহাবিশ্বে প্রকৃতপক্ষে, লেখো, প্রকৃতপক্ষে স্থির বলে কোনো কিছু নাই, ঠিক আছে? স্থির বলে কোনো কিছু নেই, ওকে? যা আছে তারা সবাই কোনো না কোনো ভাবে গতিশীল। এই মহাবিশ্বে যারা আছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তারা সবাই কি বলতো? কোনো না কোনো ভাবে গতিশীল, ঠিক আছে? তাহলে প্রকৃতপক্ষে স্থির বলতে কোনো কিছু নেই, ওকে? সবাই, প্রত্যেকটা বস্তু কোনো না কোনো ভাবে কি? গতিশীল। তার মানে পরম গতি এবং পরম স্থিতি, পরম গতি এবং স্থিতি এক্সিস্ট করেই না। গতি এবং স্থিতি কি করে না? এক্সিস্ট করে না, ঠিক আছে? এক্সিস্ট করে না বা অস্তিত্ব নেই, এরকম লিখতে পারো, ঠিক আছে? এক্সিস্ট করে না, ওকে? তাহলে কি এক্সিস্ট করে? এই যে আমরা গতি স্থিতি এগুলো হিসাব করি যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, তারা নিজেরাও আসলে গতিশীল, অন্য কারো সাপেক্ষে গতিশীল। যেমন আমার সাপেক্ষে তুমি হিসাব করতেছিলে, আমি সূর্যের সাপেক্ষে গতিশীল, আমি বুধ, মঙ্গল, বৃহস্পতি এগুলার সাপেক্ষে গতিশীল, ঠিক আছে? অন্যান্য গ্রহের সাপেক্ষে কি পৃথিবী গতিশীল না? গতিশীল। তাহলে পৃথিবীর উপর অবস্থিত আমিও তো গতিশীল ওই গ্রহগুলোর সাপেক্ষে। সো তুমি পৃথিবীতে বসে বা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো জায়গায় গিয়ে যার সাপেক্ষে গতি স্থিতি হিসাব করো না কেন, সেই প্রসঙ্গ কাঠামো নিজেও আসলে গতিশীল, ঠিক আছে? এই টাইপের গতিকে কি বলা হয়? আপেক্ষিক গতি বলা হয়, ঠিক আছে? কি গতি বলা হয়? আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি কি? গতিশীল অন্য একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতি স্থিতি হিসাব করা, ঠিক আছে? গতিশীল অন্য একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, লেখেন, গতিশীল অন্য একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, অন্য একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে গতি স্থিতি হিসাব করা, ঠিক আছে? কাঠামোর সাপেক্ষে কি করা? গতি এবং স্থিতি হিসাব করা, গতি এবং স্থিতি হিসাব করা, ঠিক আছে? ওকে, এটাকে আমরা কি বলবো? আপেক্ষিক গতি। বুঝতে পারছো? এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে আমরা বলবো আপেক্ষিক গতি। তাহলে আমাদের মহাবিশ্বে যা আছে সবকিছুই গতিশীল। সবকিছু যদি গতিশীল হয়, আমরা এমন কাউকেই পাবো না যে কিনা প্রকৃত পক্ষে স্থির। তাহলে প্রকৃত পক্ষে স্থির যদি কোনো প্রসঙ্গ কাঠামো নাই পাওয়া যায়, তাহলে পরম গতি, পরম স্থিতি নামে কোনো কিছু এক্সিস্ট করতেছে না। আমরা যে গতি বা স্থিতিগুলো হিসাব করতেছি, এগুলা কার সাপেক্ষে? অপর একটা গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। এর জন্য এই মহাবিশ্বের সকল গতি আর স্থিতিকেই কি বলা হয়? আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতি,
ঠিক আছে, এই জিনিসটাই আপনার লিখে আসা লাগবে, যেটা আমি মাত্র বললাম। আরেকবার বলি, আরেকবার শুনেন। এই মহাবিশ্বে প্রকৃতপক্ষে স্থির বলে কোনো কিছু এক্সিস্ট করে না, বা কোনো স্থির মানে প্রকৃতপক্ষে স্থির কোনো বস্তুর অস্তিত্ব নাই। তো যদি এরকম না থাকে, আমরা এমন কোনো প্রসঙ্গ কাঠামো পাবো না যে কিনা আসলেই স্থির। যদি না পাওয়া যায় এরকম কোনো প্রসঙ্গ কাঠামো, তাহলে পরম গতি পরম স্থিতি নামে কোনো কিছু এক্সিস্ট করবে না, এবং প্র্যাকটিক্যালি সেটা করেও না। তাহলে এক্সিস্ট করে কি? আমরা এই যে গতি স্থিতি মাপি, কার সাপেক্ষে মাপি? অপর একটা গতিশীল প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। এবং এই টাইপের গতি স্থিতিকে কি বলা হয়? আপেক্ষিক গতি এবং আপেক্ষিক স্থিতি। ঠিক আছে, এইটাই আপনার একটু সুন্দর করে লিখে আসা লাগবে। দেখো তো পারবা কিনা? এই ছানাপোনাগুলা পারবি নাকি বল? এই পারবি? বল বল বল, পারবি নাকি? না পারলে বল পারবো না, পারলে বল পারবো, না পারলে আবার বুঝাই দিব। আর যদি পারিস তাহলে তো পুরাই জিঙ্গালালা হু, আই মিন খুবই ভালো, সরি। ওকে, পরম গতি পরম স্থিতির ইংলিশ কি? আচ্ছা, এটার ইংলিশটা আমার নিজেও মনে। আপেক্ষিক গতি হলো রিলেটিভ মোশন। হ্যাঁ, আপেক্ষিক মানে হলো রিলেটিভ মোশন। ওকে, রিলেটিভ মোশন। ওকে, পরম কি? অ্যাবসোলুট মোশন হইতে পারে, অ্যাবসোলুট মানে অ্যাবসোলুট মোশন। ওকে, অ্যাবসোলুট হইতে পারে, মানে অ্যাবসোলুট সামথিং দ্যাটস অ্যাবসোলুট, মানে দ্যাটস নট চেঞ্জিং, যেটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এরকম কিছু। ওকে দাদা, ছায়া প্রকাশনী ও আইআইটি কি নীল খেতে পাবো? তুমি যেদিন ছায়া প্রকাশনী বানানটা ঠিকঠাক লিখতে পারবা, সেদিন তুমি নীল খেতে পাবা। তুমি ছায়া প্রকাশনী বানান কি লিখছো ভাই? তুমি লিখছো ছায়া প্রকাশনী। কি ছায়া? ছায়া প্রকাশনী নামে কোনো বই নাই, বইটার নাম হলো ছায়া প্রকাশনী, শ্যাডো প্রকাশনী। ঠিক আছে, নট ছায়া। ওকে, এটা নীল খেতে পাবা। হ্যাঁ, নীল খেতে পাবা, নীল খেতে পাবা। ওকে, গড, পারবো না, এই যে বলে পারবো না, তোদেরকে যে কি করব আমি। প্রবলেম মেক্স ইট ইজি। ইয়েস, ইন্টার স্টুডেন্ট ছানাপোনা ভাইয়া, আপনি কি বড়? আমি তো বড়ই, আমাকে দেখলে কি মনে হয় আমি ভার্সিটি ফাইনাল ইয়ারে পড়ি। ঠিক আছে, আমি অনেক বড়, আমাকে স্যার বলে ডাকবা। ওকে, যাই হোক ভাইয়া, মানব জীবনের ধারা, আস্তাগফিরুল্লাহ। এই হয়েছে এই পর্যন্ত, এই পর্যন্ত বুঝছি, গুড। তাহলে গতি স্থিতি প্রসঙ্গ কাঠামো এইসব শেষ। এই যে আপেক্ষিক গতি, এগুলো আমরা ভেক্টরে পড়ছিলাম, মনে আছে? ওই যে একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর গতি হিসাব করা, মনে নাই? এই যেরকম ছিল, ধরো একটা ভেক্টর ছিল, এই বরাবর ধরো বেগ ছিল VA, ঠিক আছে, এবং এই বরাবর বেগ ছিল VB। মানে কি? এ বস্তু এই বরাবর VA বেগে গতিশীল, বি বস্তু এই বরাবর ভিবি বেগে গতিশীল। ঠিক আছে, এবং ধরো তাদের মধ্যবর্তী কোণ ছিল আলফা। আমি আরেকটাবার মনে করাই দিই, ভেক্টর আমরা পড়ছিলাম। তোমায় যদি কেউ বলে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ কত, কেমনে বের করবা? লেখো 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 ভাইয়া, এ বস্তুর সাপেক্ষে, এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ কি? এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর কি? আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। ঠিক আছে, আপেক্ষিক বেগ অথবা কি রিলেটিভ ভেলোসিটি, সেটা কত হবে? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ তাকে বিয়োগ করে দিতে হবে। শেষ। কি বললাম? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবা, বা যার পার্সপেক্টিভে তুমি আপেক্ষিক বেগ বের করবা, তাকে বিয়োগ করতে হবে। তুমি আপেক্ষিক বেগ বের করতেছো কার? বি বস্তুর। কার সাপেক্ষে? এ বস্তুর সাপেক্ষে। তাহলে আপেক্ষিক বেগ হবে ভিবি মাইনাস ভিএ। সহজ কথা, যার সাপেক্ষে হিসাব করবা তাকে বিয়োগ করে দিবা। ঠিক আছে, যদি বলতো ভাইয়া বি বস্তুর সাপেক্ষে, চলো যদি বলতো বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ কত? বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ কত? লেখো লেখো লেখো, এ বস্তুর আপেক্ষিক বেগ কত? কি করতা বলো? যদি বি বস্তুর সাপেক্ষে বস্তুর আপেক্ষিক বেগ বের করতে বলে, কাকে বিয়োগ করবা? একে বিয়োগ করবা না, যার সাপেক্ষে তাকে বিয়োগ করবা। কার সাপেক্ষে? বি বস্তুর সাপেক্ষে। তাহলে কি হবে? ভিএ মাইনাস ভিবি। বুঝছো? এগুলো কেমনে ক্যালকুলেট করতাম, এই যে মনে আছে কিনা দেখ, ভেক্টর বিয়োগ কেমনে করতি বলতো? ভিবি প্লাস মাইনাস ভিএ। ঠিক আছে, তার মানে ব্যাপারটা কি ছিল? ভিবির সাথে মাইনাস ভিএ ভেক্টরটাকে যোগ করা লাগবে। মানে সহজ কথা, ভিবির সাথে ভি এর বিপরীত ভেক্টরটাকে যোগ করা লাগবে। ভিএ যদি এইদিকে হয়, তাহলে মাইনাস ভিএ কোন দিকে হবে? এই দিকে হবে মাইনাস ভিএ। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে 180 মাইনাস আলফা। ঠিক আছে, এইটা মাইনাস ভিএ, এইটা ভিবি, এই দুজনের লব্ধি কোন বরাবর যাবে? এরকম কোন একটা ডিরেকশনে যাবে। এই যে এরকম কোন একটা ডিরেকশনে যাবে। এইটা হবে কি আমাদের? এইটা হবে ভিবি মাইনাস ভিএ। এগুলো ভেক্টরের কনসেপ্ট।
ঠিক আছে। যদি তোমাকে বলে ভিএ মাইনাস ভিবি, ভাইয়া ভিএ মাইনাস ভিবি মানে কি? ভিএ প্লাস মাইনাস ভিবি, তার মানে ভিএ নামক ভেক্টরের সাথে ভিবি এর বিপরীত ভেক্টরটাকে যোগ করো। ভিবি এর বিপরীত ভেক্টর কোনটা রে বলতো? ভিবি যদি এইটা হয়, ভিবি এর বিপরীত ভেক্টর কোন দিকে হবে? এই যে বিপরীত দিকে, মাইনাস ভিবি। বুঝছেন স্যার? এটা যদি আলফা হয় এটা কত হবে? দিস উইল বি 180 মাইনাস আলফা। ঠিক আছে, কত হবে? 180 মাইনাস আলফা। ওকে, তোমার কি বের করতে হবে? ভিএ প্লাস মাইনাস ভিবি, দ্যাট মিনস ভিএ এবং মাইনাস ভিবি যে দুইটা ভেক্টর আছে তার লব্ধি। তোমার ভিএ কোনটা? এইটা। মাইনাস ভিবি কোনটা? এইটা। এই দুজনের লব্ধি কোন বরাবর যাবে? এই দুইজনের লব্ধি যাবে এই যে এই বরাবর। কোন বরাবর? এই যে এরকম কোন একটা ডিরেকশন বরাবর। টাক 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 টা। এইটা হবে কি? ভিএ মাইনাস ভিবি। এবং তুমি দেখো ভিএ মাইনাস ভিবি আর ভিবি মাইনাস ভিএ এরা কিন্তু পরস্পরের বিপরীত ভেক্টর। এই যে এইটা এবং এইটা, এরা কি পরস্পরের বিপরীত ভেক্টর না? বুঝাই তো যাচ্ছে ভাই, তুমি ভিএ মাইনাস ভিবি কে -1 দিয়ে গুণ করো। এই সরি, ভিএ মাইনাস ভিএ মাইনাস ভিবি কে কি করবি? -1 দিয়ে গুণ। চলো, এটা যদি -1 দিয়ে গুণ করি কি পাবা? এই ভিএ মাইনাস ভিবি কে -1 দিয়ে গুণ করলে কি পাবা? ভিবি মাইনাস ভিএ পাবা। কি পাবা? ভিবি মাইনাস ভিএ পাবা। তাহলে ভাইয়া একটা ভেক্টরকে -1 দিয়ে গুণ করলে যদি আরেকটা ভেক্টর পাওয়া যায়, তাদের পরস্পরকে আপনি কি বলবেন? বিপরীত ভেক্টর বলবেন। তাহলে এই যে ভিবি মাইনাস ভিএ এবং ভিএ মাইনাস ভিবি এরা কিন্তু পরস্পরের বিপরীত ভেক্টর। মানে এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ এবং বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক বেগ এরা কিন্তু পরস্পরের বিপরীত ভেক্টর হবে। মানে মানে সমান হবে, দিকে বিপরীত হবে। এইটার মান এবং এইটার মান হুবহু সেম হবে, জাস্ট ডিরেকশন হবে উল্টা। ঠিক আছে, দেখো মনে আছে কিনা আপেক্ষিক বেগ? এগুলো আমরা ভেক্টরে পড়ছিলাম। হ্যাঁ, সব কিন্তু ভেক্টরে পড়া, এগুলা তোমাদের পড়াইছে অলরেডি একবার। সো দেখো মনে আছে কিনা, জাস্ট দেখো। এই মনে আছে আগে কেউ বলে নাই ইনফিনিটি? আস্তাগফিরুল্লাহ, কি বলে নাই? দাদা একটা টি শার্ট দেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, ছি ছি ছি, মাফ করুক উপরওয়ালা, মাফ করুক ভাই। এগুলা কি বলে পোলাপান, ছোট ছোট পোলাপান, পড়িস মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে, তোরা তো এখন দুনিয়া চিনিসই না। তোরা আবার মানে কার না কার জন্য টি শার্ট গিফট চাস? একদম কিন্তু, ঠিক আছে, আমি অনেক সিনিয়র করছি, একদম কিন্তু একদম অবস্থা নাজেহাল করে দিব। ঠিক আছে ভাই, তুই নিজেই পড়িস ইন্টার ফার্স্ট ইয়ারে ভাই, তোর গার্লফ্রেন্ড কিসে পড়ে? ক্লাস 4-এ? হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড মানে কি বলবো আমি। যাই হোক, বুঝছি ভাই। আরে কেউ ভাই প্লিজ নিজের মানে নিজের কাছের মানুষের জন্য টি শার্ট চাও না ভাই, নিজের জন্য চাও দিয়ে দিব, কাছের মানুষের জন্য চাও না। 4-5 এর পোলাপানের জন্য টি শার্ট আমি কি দিব ভাই? ওই সাইজের টি শার্ট তো আমরা বানাই না। ঠিক আছে, ইগনোর। ওকে, ঠিক আছে, এতটুকু বুঝছি, এতটুকু বুঝছি। দাদা রিপ্লাই দাদা সবাইকে দিছি। দাদার হাতে কার নাম? আমার নিজের নাম। ঠিক আছে, মনে আছে ভাইয়া, সাবাস, বুঝছি ভাইয়া। ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, জি ভাইয়া, ঠিক আছে। তাহলে বুঝলাম সবাই এতটুকু। আপেক্ষিক গতি, নাইস। তাহলে গতির বেসিক যে আলোচনা আমাদের এটা শেষ। ঠিক আছে, তাহলে আমরা গতি পড়লাম কিন্তু বেশ কয়েক রকমের। একটা ছিল পরম গতি আর একটা ছিল আপেক্ষিক গতি। এই গতি হিসাব করতাম কার সাপেক্ষে? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। প্রসঙ্গ কাঠামো কয় ডাইমেনশনাল তার উপর ডিপেন্ড করে প্রসঙ্গ কাঠামো ছিল 3 রকম, একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক। এবং প্রসঙ্গ কাঠামোর নিজস্ব গতি কিরকম তার উপর ডিপেন্ড করে প্রসঙ্গ কাঠামো ছিল 2 রকম, একটা জড় প্রসঙ্গ কাঠামো আর একটা অজড় প্রসঙ্গ কাঠামো। জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলতাম? যে কিনা নিজে স্থির বা ধ্রুব বেগে গতিশীল। অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলতাম? যেই প্রসঙ্গ কাঠামোর নিজের মধ্যে ত্বরণ আছে। জড় প্রসঙ্গ কাঠামোতে কোন কোন সূত্র খাটতো? নিউটনের গতিসূত্র খাটতো এবং আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি খাটতো। অজড় প্রসঙ্গ কাঠামোতে কি কি খাটতো? নিউটনের সূত্র অজড়তে খাটে না এবং আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি খাটে কিসে? অজড় প্রসঙ্গ কাঠামোতে। ঠিক আছে, ওকে, পারবো সবাই? গুড। এবার আসো গতি বিষয়ক কিছু রাশি। ভাই, সরণ, বেগ, ত্বরণ, এগুলো কি তোমরা পারো নাকি পারো না বলো তো? তোমরা আমাকে বলো, তুমি পারো নাকি পারো না? অবশ্যই পারো, সেগুলো আমরা আরেকটা বার পড়বো। বলো ভাইয়া সরণ কাকে বলে? ভাইয়া সরণ কাকে বলে বলো? এই আমার একটা বস্তু আছে, দেখ এইসব সংজ্ঞা টঙ্গা তোরা পারবি আমি জানি, আমি বুঝাই একটু। হ্যাঁ, একটা বস্তু আছে, এই তার মানে মন টন ভালো না, ঠিক আছে, তার যেদিক মন চায় সে যায়। সে গেছে একবার এদিকে, আর একবার এসেছে এদিকে, আর একবার এসেছে এদিকে, আর একবার এসেছে এদিকে। কোন দিকে? এই দিকে। ফাইনালি সে এই জায়গায় এসে পৌঁছাইছে। আমি তোমার জিজ্ঞাসা করছি বস্তুর সরণ কত, কি বলবা? বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব, সেটাকে আমরা কি বলবো? বস্তুর সরণ। ঠিক আছে,
সহজ কথা, বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরল রৈখিক দূরত্ব সেটাই কি বলতো বস্তুর সরণ। এখন মজার ব্যাপার হলো সরণ কি রাশি? সরণ ভেক্টর রাশি। তাহলে আমরা বললাম যে আদি অবস্থান আর শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্বই সরণ, ঠিক আছে। এর তো সরণের মান, সরণের ডিরেকশন কোন দিকে হবে? সরণের ডিরেকশন সবসময় হবে বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এটা একটু মাথায় রেখো। সরণ কিন্তু একটা ভেক্টর। সরণ কি একটা ভেক্টর। যদি ভেক্টর হয় তাহলে অবশ্যই একটা মান আছে। সেই মানটা কি? আদি অবস্থান, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব বা লিনিয়ার ডিস্টেন্স, ঠিক আছে, সরল রৈখিক দূরত্ব। এটাকে আমরা কি বলবো বলতো? সরণের মান। ওকে, সরণের ডিরেকশন কোন দিকে হবে? যেহেতু ভেক্টর অবভিয়াসলি ইট হ্যাজ ডিরেকশন, রাইট? সরণ মানে ডিসপ্লেসমেন্ট। ওকে, আগে বলি সরণ মানে ডিসপ্লেসমেন্ট। এটা ডিরেকশন কোন দিকে হবে? এইটার ডিরেকশন হবে বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। এই ডিরেকশন কোন দিক হবে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, ঠিক আছে, শেষ অবস্থানের দিকে। ওকে, কি হবে? সরণের ডিরেকশন। তাহলে দেখেন আমার বস্তু ছিল এখানে, গেছে ওইখানে, আদি অবস্থান শেষ অবস্থান, মাঝখানের যে সরল রৈখিক দূরত্ব এটা কি? সরণ ভেক্টরের মান। ডিরেকশন কোন দিকে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, মানে এই যে এই দিকে। বুঝতে পারছো? এখানে এরকমই কয়েকটা এক্সাম্পল দিছে, এই যে বস্তু অনেক ঘুরে টুরে লাস্টে এসে যে জায়গায় আসছে, ঠিক আছে, তাহলে সরণ কি হবে? যে সরল রৈখিক দূরত্ব। আবার এখানে দেখো একটা এক্সাম্পল আছে, বস্তু ঘুরে টুরে আবার আগের জায়গায় ফিরে আসছে। একটা বস্তু ঘুরে যদি আগের জায়গায় ফিরে আসে তার সরণের মান কত হবে? অবশ্যই শূন্য হবে। সরণ কি? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সরল রৈখিক দূরত্ব। তুমি কোন পথে ভ্রমণ করছো, কতটুকু ভ্রমণ করছো, ইট ডাজন্ট ম্যাটার। তুমি শুরুতে কোথায় ছিলা এন্ড শেষে কোথায় ছিলা, এটাই ম্যাটার করতেছে, ঠিক আছে। তার মানে আমরা কোন পথে ঘুরতেছি তার উপর কিন্তু সরণ নির্ভর করে না। আপনি বক্র পথে ঘুরেন, সরল পথে ঘুরেন, ইট ডাজন্ট ম্যাটার। আপনি শুরুতে কই ছিলেন, শেষে কই আছেন, তার উপরেই শুধুমাত্র সরণের মান এবং ডিরেকশন নির্ভর করবে, ঠিক আছে। তাহলে আই গেস সরণটা আমাদের ক্লিয়ার। এবং সরণের মাত্রা হলো এল, সরণের একক হলো মিটার, মানে এসআই ইউনিট হলো কি? মিটার। আর সরণ কি? ভেক্টর রাশি, ঠিক আছে। ওকে, সরণের কারেসপন্ডিং স্কেলার রাশি কি? দূরত্ব। যেমন তোমার যদি কেউ জিজ্ঞাসা করতে অতিক্রান্ত দূরত্ব কত, এখানে দেখো অতিক্রান্ত দূরত্ব কত। অতিক্রান্ত দূরত্ব মেজার করার সময় কিন্তু সব হিসাব করতে হবে। এই যে এইটা প্লাস এইটা প্লাস এইটা প্লাস এইটা, ঠিক আছে। মানে ধরো এটা এরকম, আমি পয়েন্টের নাম দিই এ বি সি ডি ই। এখানে এইটা হলো সরণ, ঠিক আছে। এই যেটা এটা কি? এইটা হলো সরণ। ওকে, এবং এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি, এই পুরা জিনিসটা হলো অতিক্রান্ত দূরত্ব বা দূরত্ব, ঠিক আছে। অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব মানে হলো ডিস্টেন্স কাভার্ড, মানে কতটুকু ডিস্টেন্স সে কভার করছে, সেটা একটা স্কেলার কোয়ান্টিটি, হ্যাঁ, বা স্কেলার রাশি। ওকে, সো ডিস্টেন্স কাভার্ড যেটা বা অতিক্রান্ত দূরত্ব যেটা, এটা কি? এইটা স্কেলার। এটা কি ভাইয়া? এইটা স্কেলার। ওকে, এইটা ডিরেকশনের উপর নির্ভর করে না, বাট সরণ, সরণ কতটুকু? সরণ হলো আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যে সরল রৈখিক দূরত্ব, এটা অবশ্যই ডিরেকশনের উপর নির্ভর করে এবং এইটা ভেক্টর, ঠিক আছে। বুঝতে পারছি? একদম সহজ, পারবো সবাই? সরণ তো পড়ছি ভাই, জীবনে কতবার পড়ছি ভাই, না পারার কিছুই নেই। চলো নেক্সট, দ্রুতি। দ্রুতি 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 বা স্পিড, হ্যাঁ, দ্রুতি কি বলতো? একক সময়ে দূরত্ব পরিবর্তনের হার, মানে সহজ কথা বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য কি? বেগটা হলো ভেক্টর, দ্রুতিটা হলো স্কেলার, ঠিক আছে। আর ইংলিশে দ্রুতিকে বলে স্পিড আর বেগকে বলে ভেলোসিটি, ঠিক আছে। সো দ্রুতি কি বলতো? দ্রুতি হলো স্কেলার রাশি। দ্রুতি কি রাশি? স্কেলার রাশি। একক সময়ে দূরত্ব পরিবর্তনের যে হার বা একক সময়ে কতখানি দূরত্ব পরিবর্তন হবে বা কতখানি দূরত্ব অতিক্রম করবে, সেটাকে আমরা কি বলি বলতো? দ্রুতি বলি। তাহলে দ্রুতি কি? সহজ কথা, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। মানে আমি তো মেইন লাইনগুলো বলছি, সংজ্ঞা কিন্তু মানে শুরুতেই উপরে সুন্দর মতো লেখা আছে। সো পরীক্ষার হলে কিন্তু এই যে এইটাই লেখো, বুঝছো? মানে আমি তো এমন ভাবে বলতেছি যেন তোমরা বুঝতে পারো। কারণ এইভাবে তো পরীক্ষায় ইনফরমালি লেখা যাবে না, পরীক্ষাতে একটু ফর্মালি লিখতে হবে। সেটা উপরে সুন্দর করে লেখা আছে, পরীক্ষায় ওইটা লিখো, বাট বুঝার ক্ষেত্রে আমি যেটা বলতেছি সেটা একটু শোনার চেষ্টা
চেষ্টা করো, ঠিক আছে? তাহলে দ্রুতি কি? একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? একক সময়ে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা কি বলবো? দ্রুতি বলবো। তাহলে একটা জিনিস একটু খেয়াল করেন, দ্রুতিকে যদি কথার কথা আমি যদি ভি দিয়ে প্রকাশ করি, কথার কথা, তাহলে দ্রুতি সমান কি হবে? অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাই কি? বাই সময়, ঠিক আছে? বুঝছো এটা কি? এটা হল দ্রুতি। ওকে, এখন দেখো দ্রুতির উপরে কি আছে? অতিক্রান্ত দূরত্ব, এটা কি রাশি? স্কেলার। কি? স্কেলার। সময় কি রাশি? স্কেলার। একটা স্কেলার রাশি দিয়ে আর একটা স্কেলার রাশিকে ভাগ করছো, তোমার রেজাল্ট কি আসবে? অবশ্যই স্কেলার আসবে। একটা স্কেলার দিয়ে আরেকটা স্কেলারকে ভাগ করছো, ভাই তোমার রেজাল্ট কি আসবে? ভাই স্কেলার রাশি আসবে। তাহলে দ্রুতি কি রাশি? দ্রুতি অবশ্যই স্কেলার রাশি, যেটা একটু আগে আমি উপরে বললাম। দ্রুতি কি রাশি? স্কেলার রাশি, ঠিক আছে? ভাইয়া দ্রুতির একক কি হবে? দ্রুতি মানে কি? উপরে অতিক্রান্ত দূরত্ব, নিচের সময়। মানে ধরো কথার কথা 5 সেকেন্ডে তুমি 100 মিটার দূরত্ব অতিক্রম করছো, তোমার দ্রুতি কত হবে? 100 ডিভাইডেড বাই 5, ঠিক আছে? তাহলে উপরে কি আছে? অতিক্রান্ত দূরত্ব, ওইটার একক কি? মিটার, তাই না? নিচে কি আছে? সময়, সময়ের একক কি? সেকেন্ড। তাহলে দ্রুতির একক কি হবে? মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর মাত্রা কি হবে? অতিক্রান্ত দূরত্বের মাত্রা কি? এল। সময়ের মাত্রা কি? টি। তাহলে দ্রুতির মাত্রা হবে এল টি ইনভার্স 1। বুঝতে পারছেন? সো একদম সহজ। হ্যাঁ, দ্রুতি খুবই সহজ, বুঝছো? দ্রুতি কি? খুবই সহজ, সবার পারার কথা, এগুলো না পারার আসলে কিছুই নেই, ঠিক আছে? যেটা আমাদের মেইনলি পড়তে হবে সেটা হলো এই যে এই দুইটা নিয়ে হলো মেইনলি পড়াশোনা করতে হবে, ঠিক আছে? একটা হলো গড় দ্রুতি, আর একটা হলো তাৎক্ষণিক দ্রুতি। গড় দ্রুতি কি জিনিস? ধরো আমি তোমাকে একটা সহজ একটা এক্সাম্পল দিই। ধরো একটা বাস, ঠিক আছে? তুমি কক্সবাজার যাবা, একটা বাস রাত 8টায়, ঠিক আছে, ঢাকা থেকে যাত্রা শুরু করছে রাত 8টায়। সে কক্সবাজার গিয়ে পৌঁছাইছে পরের দিন ভোর 6টায়, ঠিক আছে? কখন? ভোর 6টায়। ওকে, রাত 8টায় সে রওনা দিয়েছে, ভোর 6টায় গিয়ে পৌঁছাইছে। ঢাকা এবং কক্সবাজারের মধ্যে ডিস্টেন্স ধরো 300 কিলোমিটার। কত? 300 কিলোমিটার। আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, এই যে তুমি বাসের মধ্যে করে গেলা, এই বাসটার দ্রুতি কেমন ছিল? তুমি বললা, হ্যাঁ আমার তো বাসে করে যাইতে 10 ঘন্টা সময় লাগছে। দেখো কতটুকু সময় লাগছে? 10 ঘন্টা সময় লাগছে। এবং এই 10 ঘন্টায় আমি কি করছি? 300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছি। তাহলে আমি বলতে পারি যে আমার বাসের দ্রুতি যেটা ছিল সেটা ছিল 300 কিলোমিটার ডিভাইডেড বাই 10, মানে এত কিলোমিটার পার আওয়ার, মানে 30 কিলোমিটার পার আওয়ার, রাইট? তুমি বলতে পারো না এরকম? চাইলে বলতেই পারো যে তুমি গেছো 300 কিলোমিটার, যাইতে সময় লাগছে 10 ঘন্টা, তাহলে আমার বাসের যে বেগ সেটা কত ছিল? 300/10, মানে 30 কিলোমিটার পার আওয়ার। এখন আমি যদি তোমার ছোট্ট একটা প্রশ্ন করি, বাস যখন কুমিল্লায় ছিল তখন কি বাসের বেগ 30 কিলোমিটার পার আওয়ার ছিল, বা বাসের দ্রুতি 30 কিলোমিটার পার আওয়ার ছিল? তুমি তো এটা এক্স্যাক্টলি বলতে পারবা না, কারণ তুমি যেটা বের করছো সেটা হলো গড় দ্রুতি। তুমি তোমার পুরা জার্নিতে টোটাল অতিক্রান্ত দূরত্বকে টোটাল সময় দিয়ে ভাগ করছো। এরকম টাইপের দ্রুতিকে কি বলা হয়? গড় দ্রুতি বলা হয়। এবং এই টাইপের দ্রুতি থেকে তুমি কখনোই এক্স্যাক্ট একটা টাইমের দ্রুতি বের করতে পারবা না। যেমন আমি যদি বলি, যখন রাত 2:33 বাজতেছিল তখন তোমার বাসের দ্রুতি কত ছিল? সেটা কি 30 হবে? হবে না, সেটা অন্য কিছু হবে। 30 হইতে পারে, আবার অন্য কিছু হইতে পারে, বাট 30ই হবে এটা কিন্তু তুমি বলতে পারবা না, ঠিক আছে? সো এই টাইপের দ্রুতিকে কি বলা হয়? গড় দ্রুতি বলা হয়। গড় দ্রুতি মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট অতিক্রান্ত সময়। মানে আপনি একটা এক্সপেরিমেন্ট চালাইছেন বা একটা অবজারভেশন চালাইছেন, সেই অবজারভেশনে আপনি টোটাল যে দূরত্বটা অতিক্রম করছেন সেটাকে ওই অবজারভেশনের টোটাল টাইম দিয়ে ভাগ করলে যেটা আপনি পাবেন সেটাকে বলা হবে গড় দ্রুতি। গড় দ্রুতি কখনোই আমাদের একটা নির্দিষ্ট মুহূর্তের দ্রুতি বলে না, এটা পুরো ওভারঅল যে জার্নিটা, সেই জার্নির এভারেজ যে স্পিড, সেই এভারেজ স্পিড বা এভারেজ যে দ্রুতি, সেইটা আমাদেরকে জানায়। ওই যে বললাম তোমাকে, যদি আমি বলি রাত 2:30টার সময় তোমার বাসের বেগ কত ছিল বা দ্রুতি কত ছিল, সেটা বলতে পারবা? বলতে পারবা না। বুঝতে পারছো? ওকে, তো এটা হলো গড় দ্রুতি। গড় দ্রুতি মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই মোট অতিক্রান্ত সময় বা মোট ব্যয়িত সময়, ঠিক আছে? এটা গেল একটা। আর একটা যেটা, সেটা হলো তাৎক্ষণিক দ্রুতি। আর একটা যেটা, সেটা কি? তাৎক্ষণিক দ্রুতি। তাৎক্ষণিক দ্রুতি কি জিনিস? তাৎক্ষণিক দ্রুতি, তোমার যদি জিজ্ঞাসা করা হয় রাত 2:30 বেগ কত ছিল বা রাত 2:30 দ্রুতি কত ছিল, সেই যে রাত 2:30 যে দ্রুতি, সেটাকে বলা হবে রাত 2:30 তাৎক্ষণিক দ্রুতি। রাত 1টার দ্রুতিকে কি বলা হবে? রাত 1টার তাৎক্ষণিক দ্রুতি। রাত 1:30টার দ্রুতিকে কি বলা হবে? রাত 1:30টার
তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টিনিয়াস স্পিড। হ্যাঁ, এটাকে বলা হয় এভারেজ স্পিড, এটাকে বলা হয় ইনস্ট্যান্টিনিয়াস স্পিড, মানে এই মুহূর্তের দ্রুতি। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন এই মুহূর্তের দ্রুতি আপনি কেমনে বের করবেন? এইটা বের করার একটা উপায় হলো ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, কি ডিফারেন্সিয়েশন? কেন মনে আছে আমরা যখন ভেক্টরে পড়ছিলাম তখন বলছিলাম ডিফারেন্সিয়েশন মানে কি বলতো? পরিবর্তনের হার বের করা। ডিফারেন্সিয়েশন মানে কি? পরিবর্তনের হার বের করা। দ্রুতি মানে কি? একক সময়ে কতখানি দূরত্ব তুমি অতিক্রম করতেছো, বা সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হার, রাইট? দ্রুতি মানে কি? সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হার। এর জন্য এখানে কি করা হয়েছে? দূরত্বকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়েছে। এখন এই জিনিস তখনই ভ্যালিড হবে যখন এস একটা টাইমের ফাংশন হবে। ঠিক আছে, এস একটা টাইমের কি হবে? ফাংশন হবে। ওকে, যদি এরকম হয় তখন আপনি কি করবেন? তাৎক্ষণিক দ্রুতি বের করবেন এই যেভাবে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। ঠিক আছে, এস টাইমের ফাংশন মানে কি? মানে ধরো এরকম বলছে তোমাকে যে একটা বাস কক্সবাজার যাচ্ছে, তার সরণের বা তার অতিক্রান্ত দূরত্বের ফাংশনটা এরকম 2t² প্লাস 5t। ঠিক আছে, তার মানে কি? যখন টি এর মান 0 তখন অতিক্রান্ত দূরত্ব 0। যখন এই যে দেখো বুঝাই, যখন টি এর মান 0 তখন অতিক্রান্ত দূরত্ব 0। যখন টি এর মান 1 তখন অতিক্রান্ত দূরত্ব কত হবে? এখানে টি 1 বসাও, তাইলেই তো হয়ে যাচ্ছে। 2 প্লাস 5 মানে 7 হবে। যখন টি এর মান 2 তখন অতিক্রান্ত দূরত্ব কত হবে? এখানে 2 বসাও, কত হয়? 4 8, আর ওখানে হলো 10 মানে 18। বুঝতে পারছো? মানে সময়ের সাথে সাথে কি হচ্ছে বলতো? দূরত্বটা চেঞ্জ হচ্ছে। এখন দূরত্ব কিন্তু কোনো নির্দিষ্ট হারে চেঞ্জ হচ্ছে না, ইচ্ছা মতো চেঞ্জ হচ্ছে। দেখো, প্রথম সেকেন্ডে দূরত্ব বাড়ছে 7, পরবর্তী সেকেন্ডে দূরত্ব বাড়ছে কতখানি? 11। দেখো এখানে দূরত্ব বাড়ছে কতটুকু? 7। এখানে দূরত্ব বাড়ছে কতটুকু? 11। এই বৃদ্ধির হারটা কি নির্দিষ্ট? নির্দিষ্ট তো না, তাই না? তো যখন এরকম টাইপের সিনারিও আসবে তখন আপনি কি করবেন? তাৎক্ষণিক দ্রুতি বের করবেন। এবং কিভাবে বের করবেন? ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। ঠিক আছে, কিভাবে করবেন? ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এটাই হয়। বাসের বেগ কি কখনো কনস্ট্যান্ট থাকে? বাস কি সবসময় 5 মিনিটে 1 কিলোমিটার এমনি করে যায়? না, এক এক সময় স্পিড এক এক রকম থাকে, এক এক সময় অতিক্রান্ত দূরত্ব এক এক রকম হয়। তার মানে অতিক্রান্ত দূরত্বটা অ্যাকচুয়ালি একটা টাইমেরই ফাংশন। অতিক্রান্ত দূরত্ব যে জিনিসটা সেটা অ্যাকচুয়ালি কি? একটা টাইমের ফাংশন। এবং সেটাকেই যদি তুমি টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তুমি কি পাবা বলতো? তাৎক্ষণিক দ্রুতি পাবা। বুঝতে পারছো? যেমন ধরো এখানে তোমাকে একটা প্রশ্ন করলাম আমি, s ইজ ইকুয়ালস টু 2t², ওইটা লিখতেছি আমি 2t² প্লাস 5t। ঠিক আছে, এটা কি? এটা হলো বাসের অতিক্রান্ত দূরত্বের ফাংশন। ঠিক আছে, তোমাকে বলছে যখন টি এর মান 500 সেকেন্ড, ঠিক আছে, তখন বাসের বেগ কত? কি বলছে? যখন টি এর মান 500 সেকেন্ড তখন বাসের বেগ কত? কি করবা? প্রথমে বাসের তাৎক্ষণিক বেগ বের করবা। কেমনে? v ইজ ইকুয়ালস টু, লেখা যাচ্ছে না কেন এখানে? বুঝতেছি না। এখানে লিখি, হ্যাঁ, v ইজ ইকুয়ালস টু ds বাই dt। ওকে, s মানে কি ভাইয়া? s এই যে দেওয়া আছে 2t² প্লাস 5t, এটা হলো কি বলতো? আমাদের s। তাহলে এখন এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো। ডিফারেন্সিয়েট করলে কত আসবে? এখানে আসবে 4t, এখানে আসবে কত? 5। তাহলে এটা কি আসলো? এইটা আসলো তোমার তাৎক্ষণিক দ্রুতির ইকুয়েশন। ঠিক আছে, এখানে তুমি টি এর বিভিন্ন মান বসাইলে বিভিন্ন সময়ের তাৎক্ষণিক দ্রুতি পাবা। যেমন টি এর মান যদি 1 বসাও তোমার দ্রুতি কত আসবে? 9। এটা কি? প্রথম সেকেন্ডের তাৎক্ষণিক দ্রুতি। টি এর মান যদি 2 বসাও কত আসবে বলতো? 8 আর 5 13। এটা কি? দ্বিতীয় সেকেন্ডের তাৎক্ষণিক দ্রুতি। আমারে কি বলছে? 500 সেকেন্ডের তাৎক্ষণিক দ্রুতি বের করতে, বা 500তম সেকেন্ডে আমার বাসের বেগ কত ছিল বা বাসের দ্রুতি কত ছিল সেটা বের করতে বলছে। কি করবা? টি এর মান 500 বসায় দাও, তাহলেই হয়ে যাচ্ছে। কত হবে বলতো? 500 × 4 মানে 2000, মানে 2005। ঠিক আছে, আমি তো র্যান্ডম ভ্যালু দিচ্ছি তাই এত বড় মান আসছে, সো ডোন্ট গেট প্যানিকড। ওকে, ঠিক আছে, তাহলে 500তম সেকেন্ডে আমার বাসের দ্রুতি কত বলতো? ওই যে 2005 মিটার পার সেকেন্ড। সো আমরা প্রথমে যেটা করব, সরণের ফাংশন দেওয়া থাকবে, সেটাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাবো? বেগের ফাংশন পাবো। কোন বেগ বা কোন দ্রুতি? মানে বেগে তার একটু পরে, মানে সরণ হইলে বেগ, দূরত্ব হইলে দ্রুতি, এটা তো বুঝো আই গেস। ঠিক আছে, সো যেহেতু দ্রুতি নিয়ে আলোচনা করতেছি, তোমার কি করবে? অতিক্রান্ত দূরত্বের ফাংশন দিয়ে দিবে, সেটাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আপনার কি
কি করতে হবে, তাৎক্ষণিক দ্রুতির ফাংশন বের করতে হবে। এই যে তাৎক্ষণিক দ্রুতির ফাংশনে দেখবা টাইম আছে, ঠিক আছে, টাইম থাকতেই হবে, কারণ বিভিন্ন টাইমে তাৎক্ষণিক দ্রুতি বিভিন্ন রকম হবে। তুমি টি এর মান চেঞ্জ করলেই দেখো ভি এর মান চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমাকে যেই টাইমের জন্য তাৎক্ষণিক দ্রুতি বের করতে বলবে, তুমি টি এর জায়গায় ওই টাইমটা বসাই দিবা, শেষ, ঠিক আছে। দেখো তো কিছুটা আইডিয়া আসছে কিনা বাচ্চারা, কিছুটা কি আইডিয়া আসছে? দেখ কিছুটা আইডিয়া আসছে, দেখো ভাই এক্সাম্পল করাই দিবেন না? হ্যাঁ আমরা করবো তো ভাই, তোমাদের অনেক ম্যাথ করানো, একটু অপেক্ষা করো। তোমরা 24-এর ক্লাস দেখছো নাকি আমি জানি না, আমি একটা প্লেলিস্ট আপলোড দিছিলাম অলরেডি ইউটিউবে, গতিবিদ্যা, দেখো খালি ওখানে কি পরিমাণ ম্যাথ করানো হয়েছে, তোমাদের আরো ম্যাথ করানো হবে, সমস্যা নেই। কমেন্ট বক্সে সবাই সবাই বাজার বানাই দিছে কি আজের, আরে চিল চিল, তুমি পড়াশোনা করো, চিল চিল, এগুলো নিয়ে প্যারা খেও না, সমস্যা নেই। বুঝছি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। ভাইয়া ইনস্ট্যান্টিনিয়াস স্পিডটা আরেকবার একটু রিপিট করবেন প্লিজ। হ্যাঁ শিওর। ইনস্ট্যান্টিনিয়াস স্পিড মানে কি, কোন একটা সার্টেন মোমেন্টের স্পিড, ঠিক আছে। ধরো আমি তোমাকে জিজ্ঞাসা করলাম রাত 1টার সময় ওই বাসটার বেগ কত, এখন তুমি যদি এইভাবে এভারেজ মানে ভেলোসিটি যেটা বা এভারেজ স্পিড যেটা, সেটা যদি বের করো তাইলে হবে, হবে না। ধরো তোমার এভারেজ স্পিড আসছে যেরকম 30 কিলোমিটার পার আওয়ার, কথার কথা এভারেজ স্পিড কত আসছে, 30 কিলোমিটার পার আওয়ার। তোমার বাস কি সবসময় 30 কিলোমিটার পার আওয়ারেই গেছে? না, তোমার বাসের যে স্পিড সেটা তো কন্টিনিউয়াসলি চেঞ্জ হয়েছে, কোনো সময় 29, কোনো সময় 30, কোনো সময় 40, কোনো সময় 45, এক এক সময় এক এক রকম হয় না। সো রাত 1টার সময় স্পিড কোনটা ছিল সেটা কেমনে বের করবা? সেটা কি এভাবে বের করলে হবে? হবে না, সেটা বের করতে হবে এইভাবে, ঠিক আছে। ডিফারেন্ট তোমাকে কি বলে অতিক্রান্ত দূরত্ব বা ডিস্টেন্স যেটা আছে সেটার ফাংশন দিয়ে দিবে, টাইমের একটা ফাংশন হবে, সেটাকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাবা, ইনস্ট্যান্টিনিয়াস স্পিডের যে ফাংশনটা সেই ফাংশনটা পাবা। দেন ওই ফাংশনের মধ্যে টি এর জায়গায় কি বসাইতে হবে, যেই টাইমে তোমাকে ইনস্ট্যান্টিনিয়াস স্পিডটা বের করতে বলছে ওই টাইমটা বসাইতে হবে টি এর জায়গায়, তাইলেই কাজ শেষ, ঠিক আছে। দেখো বুঝার কথা, এখন ফিজিক্সকে ফিল করতেছি ভাই, লাভ ইউ ব্যাক, সরি লাভ ইউ ভাই, লাভ ইউ ব্যাক ম্যান, ঠিক আছে। তো এস এর ফাংশন কি সব সময় দেওয়া থাকবে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে ইনস্ট্যান্টিনিয়াস স্পিড বের করতে বললে অবশ্যই দেওয়া থাকবে, আদারওয়াইজ তুমি কেমনে বের করবা, ঠিক আছে, অবশ্যই দেওয়া থাকবে। ইনস্ট্যান্টিনিয়াস স্পিড যদি বের করতে বলে অবশ্যই দেওয়া থাকবে, ঠিক আছে। দাদা বুঝতে পারছি, তাৎক্ষণিক দ্রুতির সূত্রটা আর একবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে, দেখো দ্রুতি মানে কি বলতো, একক সময়ে দূরত্বের পরিবর্তনের হার বা সময়ের সাপেক্ষে দূরত্ব পরিবর্তনের হার। ভাই এই যে ডিওয়াই বাই ডিএক্স মনে আছে আমরা পড়ছিলাম, ডিওয়াই বাই ডিএক্স এটা কি ছিল বলতো? এই যে ডিওয়াই বাই ডিএক্স কি ছিল, এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। সো যখন একজনের সাপেক্ষে আমরা আরেকজনের পরিবর্তনের হার বের করি, আমরা কি করি বলতো, যার পরিবর্তনের হার বের করতেছি তাকে ডিফারেন্সিয়েশন করি। কার সাপেক্ষে করি? যার সাপেক্ষে পরিবর্তনের হার বের করা হচ্ছে তার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। এখানে আমরা কি করব, টাইমের সাপেক্ষে আমার যে কি বলে এটাকে অতিক্রান্ত দূরত্ব, বারবার স্মরণ চলে আসতেছে মুখে, যাই হোক, অতিক্রান্ত দূরত্বের যে পরিবর্তনের হার সেটা বের করব। তাহলে ডিফারেন্সিয়েশন করব কাকে? অতিক্রান্ত দূরত্বকে। এই যে পরিবর্তনের হারটা বের করতেছি কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে। তাহলে ডিফারেন্সিয়েশনটা করব কার সাপেক্ষে? টাইমের সাপেক্ষে। সো এই যে আমার ফর্মুলা ডিএস বাই ডিটি, মানে অতিক্রান্ত দূরত্বকে আপনার কি করতে হবে, টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে আপনি কি পাবেন, ইনস্ট্যান্টিনিয়াস স্পিড পাবেন। বুঝছেন? ঠিক আছে, একদম সহজ। ওকে, পারার কথা। এবার আসো, এই যে বেগ, হ্যাঁ ওই একই কাহিনী ভাই, সেম কাহিনী। মানে আগে ছিল কি বলতো, আগে ছিল অতিক্রান্ত দূরত্ব, এখন জাস্ট অতিক্রান্ত দূরত্বের জায়গায় কি আসবে, সরণ আসবে, ঠিক আছে। সো বেগ কি বলতো, সময়ের সাথে বস্তুর, হ্যাঁ বেগ, আস্তাগফিরুল্লাহ, এগুলা কি লিখছে ভাই, এগুলা বইয়ের সংজ্ঞা, এই ইগনোর ইগনোর ইগনোর, এইসব জটিল সংজ্ঞা মুখস্থ করা যাবে নাকি, ছি 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 ছি, ইগনোর। কি লিখবা, সময়ের সাথে বস্তুর আচ্ছা অবস্থান ভেক্টরের অন্তরককে বেগ বলে না, ঠিকই আছে, ঠিকই লিখছে, বাট অনেক পেঁচায় লিখছে, ঠিক আছে। সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে, সরণের পরিবর্তনের হারকে কি বলে, বেগ বলে। ওকে, অথবা সময়ের সাপেক্ষে সরণের হারকে বেগ বলে, এটাও বলতে পারো, ঠিক আছে, কি বলে, বেগ বলে। সো উপরেরটা লিখলেও হবে যেটা বইয়ে লেখা আছে, অথবা আমি যেটা লিখে দিচ্ছি এটা লিখলেও হবে। সময়ের সাপেক্ষে সরণ পরিবর্তনের হারকে আমরা কি বলবো, বেগ বলবো। সো একই কাহিনী, বেগও দুই রকম হয়, একটা কি বলতো গড় বেগ, ঠিক আছে, একটা কি হয় গড় বেগ। গড় বেগ কি হবে বলো, এই গড় দ্রুতি কি ছিল রে,
টোটাল অতিক্রান্ত দূরত্ব বাই টোটাল সময়। দূরত্বের ক্ষেত্রে আসে দ্রুতি, বেগের ক্ষেত্রে কি আসবে বলতো? মানে বেগ কার ক্ষেত্রে আসবে? সরণের ক্ষেত্রে। যখন তুমি সরণ নিয়ে কাজ কাম করবা বা সরণের পরিবর্তনের হার বের করবা, তখন সেটাকে তুমি বলবা কি? বেগ। ঠিক আছে, তাহলে গড় বেগ কি হবে? গড় বেগ হবে টোটাল সরণ বাই টোটাল সময়। ঠিক আছে, কি হবে? টোটাল সরণ বাই টোটাল সময়। ওকে ভাইয়া, গড় বেগ কত হবে? টোটাল সরণ বাই টোটাল সময়। বুঝতে পারছেন? ওই একই কাহিনী। আর যে তাৎক্ষণিক বেগ যেটা বা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি যেটা, সেটা কিভাবে বের করবেন? ওই সেম জিনিস, সরণকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। আগে কি করছো? অতিক্রান্ত দূরত্বকে টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছো। এইবার কাকে করতে হবে? সরণকে করতে হবে। অতিক্রান্ত দূরত্ব নিয়ে কাজ করলে তুমি পাবা দ্রুতি, সরণ নিয়ে কাজ করলে তুমি পাবা কি? বেগ। সহজ কথা, সেম কনসেপ্ট, জাস্ট একটা বার অতিক্রান্ত দূরত্ব নিয়ে কাজ করেছি, আরেকটা বার আমরা কি করতেছি বলতো? সরণ নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, তো অতিক্রান্ত দূরত্ব নিয়ে কাজ করলে কি পাবো? দ্রুতি বা স্পিড পাবো। আর সরণ বা ডিসপ্লেসমেন্ট নিয়ে কাজ করলে আমরা কি পাবো? বেগ অথবা ভেলোসিটি পাবো। সো বেগও দুই রকম হবে, একটা গড় বেগ আর একটা তাৎক্ষণিক বেগ। কনসেপ্টটা পুরোপুরি সিমিলার। গড় বেগটা কি? যেই এভারেজ বেগ নিয়ে আপনার বস্তু মুভ করবে, মানে টোটাল সরণ বাই টোটাল সময়। ঠিক আছে, আর তাৎক্ষণিক বেগটা কি? কোন একটা নির্দিষ্ট মোমেন্টের বেগ, যে এই মোমেন্টে বেগ কত, ওই মোমেন্টে বেগ কত, এটা হলো তাৎক্ষণিক বেগ। এখানেও আপনাকে সরণের ফাংশন দেওয়া থাকবে, সরণ টাইমের ফাংশন আকারে দেওয়া থাকবে, টাইমের ফাংশন আকারে দেওয়া থাকবে, টাইমের ফাংশন আকারে ওকে দেওয়া থাকবে। সেটাকে আপনার কি করা লাগবে? ডিফারেন্সিয়েশন করা লাগবে টাইমের সাপেক্ষে করে। আপনার যে তাৎক্ষণিক বেগটা আছে সেটাও আসবে একটা টাইমের ফাংশন হিসেবে। আপনাকে যেই টাইমের জন্য তাৎক্ষণিক বেগ বের করতে বলবে, টাইমের মান হিসেবে ওই টাইমটা খালি বসাই দিবেন। যদি বলে 500তম সেকেন্ডে তাৎক্ষণিক বেগ কত, টি এর জায়গায় 500 বসাই দিবা। 200তম সেকেন্ডে তাৎক্ষণিক বেগ কত, টি এর জায়গায় 200 বসাই দিবা। ঠিক আছে, একদম সহজ। পারবো সবাই? ভেরি গুড ভাইয়া। ওকে, যেখানে যেগুলো লেখা আছে আর কি, গড় বেগ, এই যে এটা মধ্য বেগ। আচ্ছা এটা না লাগবে রে, মধ্য বেগ টেক লাগবে না। মধ্য বেগ মানে হলো কি? মানে শেষ বেগ আর আদি বেগের মানে এভারেজ আর কি। ঠিক আছে, শেষ বেগ আর আদি বেগের এভারেজ কে বলে মধ্য বেগ। চাইলে এই সংজ্ঞার জন্য পড়তে পারো। ঠিক আছে, এই যে এটাই বলছে, কোন একটা গতিশীল বস্তুর আদি বেগ এবং শেষ বেগ একই মুখী হলে তাদের যোগফলের অর্ধেককে কি বলে? মধ্য বেগ বলে। ঠিক আছে, ওকে। এখন তুমি বলতে পারো ভাই একই মুখী কেন বললো? একই মুখী না হলে তো তুমি এমনি করে যোগই করতে পারতা না। ধরো কথার কথা, আদি বেগ কাজ করতেছে এই দিকে, ঠিক আছে, আর শেষ বেগ কাজ করতেছে এই দিকে, তখন যোগটা কি নরমাল যোগ হবে? না, তখন কিন্তু ভেক্টর যোগ করা লাগবে। বুঝছো? দুইটা ভেক্টর যদি একই ডিরেকশনে কাজ করে তখন তুমি যোগটা নরমালি করতে পারবা, কারণ আমরা জানি দুইটা ভেক্টর সেম ডিরেকশনে কাজ করলে তাদের লব্ধি কি হয় বলতো? সিম্পলি তাদের মানের যোগফল। বাট যদি দুইটা ভেক্টর সেম ডিরেকশনে কাজ না করে, একটা এই দিকে একটা এই দিকে, তখন তুমি নরমালি যোগ করতে পারবা? পারবা না। এর জন্যই বলছে যে যদি এমন হয় যে আদি বেগ আর শেষ বেগ একই অভিমুখে কাজ করতেছে, তখন তাদের যোগফলের অর্ধেককে আমরা কি বলবো? মধ্য বেগ। আর যদি একই ডিরেকশনে কাজ না করে, সেই ক্ষেত্রে আপনার এই যোগফলটা কেমন হইতে হবে? ভেক্টর যোগ হইতে হবে। ঠিক আছে, কেমন হইতে হবে? ভেক্টর যোগ। ওকে, বুঝতে পারছো? সেগুলো নরমাল, এগুলো জাস্ট জ্ঞানমূলকের জন্য একটু পড়ো। হ্যাঁ, কিসের জন্য? জ্ঞানমূলকের জন্য। একটা বার রিডিং পড়ে রাখো যেন পরীক্ষা আসলে লিখতে পারো আর কি, কারণ এগুলো তো আসলে আনপ্রেডিক্টেবল যে কোনটা দিবে, যে কোনটাই দিয়ে দিতে পারে। সো একটা বার চোখ বুলায় রাখাটা আসলে সেফ। ঠিক আছে, ওকে, নাইস। এখানে কি বলছে? সমবেগ অসমবেগ। বলো সমবেগ কাকে বলবা? বলো বলো বলো। যে বস্তুর বেগ পরিবর্তন হচ্ছে না, যে কিনা সমান বেগে চলতেছে, তার বেগকে কি বলবা? সমবেগ। আর যার বেগ পরিবর্তন হচ্ছে তার বেগকে কি বলবা? অসমবেগ। এখন এখানে একটা ব্যাপার আছে, বেগ কিন্তু ভেক্টর রাশি। একটা ভেক্টর রাশি তিন ভাবে পরিবর্তন হইতে পারে। ভেক্টর রাশির মান চেঞ্জ হইলে, ভেক্টর রাশির ডিরেকশন চেঞ্জ হইলে, এবং ভেক্টর রাশির মান আর ডিরেকশন দুইটাই চেঞ্জ হইলে। সো শুধুমাত্র একটা বস্তুর বেগের মান চেঞ্জ না হইলেই সে সমবেগে চলতেছে এমন কিন্তু না। ধরো একটা বস্তু আছে, সেই দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, হঠাৎ করে সেই দিক যাওয়া শুরু করলো 10 মিটার পার সেকেন্ড বেগে, ও কি সমবেগে চলতেছে? অবশ্যই না। কেন? কারণ ওর বেগের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। বেগ ভেক্টর রাশি, ভেক্টর রাশির ডিরেকশন চেঞ্জ হইলেও কিন্তু সেই ভেক্টর রাশি চেঞ্জ হয়ে যায়। তার মানে সমবেগ হওয়ার জন্য বেগের মান এবং দিক দুইটাই সেম থাকা লাগবে। বেগের মান এবং ডিরেকশন কি থাকা লাগবে? সেম থাকা লাগবে। কি থাকা লাগবে? সেম। হ্যাঁ, চেঞ্জ হওয়া যাবে না। সেম না লিখে লেখো চেঞ্জ হওয়া যাবে না, চেঞ্জ হওয়া যাবে না। ঠিক আছে, ওকে। অসমবেগ, অসমবেগ কখন বলবা? যদি বেগের মান
বা বেগের ডিরেকশন বা দুইটাই চেঞ্জ হয়, তখন আপনি কি বলবেন যে হ্যাঁ ওর বেগ তো চেঞ্জ হচ্ছে, তার মানে তখন তার বেগ কেমন হবে? অসমবেগ হবে। ঠিক আছে, তাহলে এক কি বেগের মান চেঞ্জ হইলে বেগের মান, ওকে। দুই কি বেগের ডিরেকশন, ওকে, বেগের ডিরেকশন। এবং তিন কি বলতো? এক ও দুই উভয়, এক এবং দুই উভয়ই যদি চেঞ্জ হয়, মানে মান এবং দিক উভয়ে যদি চেঞ্জ হয়, তাহলে আমরা কি বলবো? আমার বস্তু অসমবেগে চলতেছে। বুঝতে পারছো? কাহিনী ক্লিয়ার? সমবেগ অসমবেগ, যদি বেগের মান এবং ডিরেকশন দুইটাই আনচেঞ্জ থাকে তখন বলবো আমার বস্তু সমবেগে গতিশীল। যদি বেগের মান বা ডিরেকশন বা দুইটাই চেঞ্জ হয়, তখন আমরা কি বলবো? বস্তু অসমবেগে গতিশীল। এবং যেখানেই অসমবেগ আসবে সেখানেই কিন্তু ত্বরণ আসবে। যেখানেই অসমবেগ বা নন ইউনিফর্ম ভেলোসিটি থাকবে সেখানেই ত্বরণ বা অ্যাক্সিলারেশন চলে আসবে। ঠিক আছে, সেখানে কি আসবে বলতো? এখানে আমাদের ত্বরণ বা অ্যাক্সিলারেশন চলে আসবে। ঠিক আছে, অসমবেগ যেখানে ওখানেই ত্বরণ আছে। বুঝতে পারছেন? দেখেন বুঝছেন কিনা? বুঝলে আমরা আজকে আর বেশি না আগাই, কারণ আজকে অনেকক্ষণ হয়ে গেছে আপনাদের ক্লাস নিচ্ছি। আপনারা মানে একদিন আর বেশি মনে হয় না নিতে পারবেন, প্রায় 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। সো আজকে আমরা এই পর্যন্ত রাখবো আর কি, বুঝছো? এরপর কি আরো কিছু বাকি ছিল? অনেক কিছু কি বাকি ছিল? না, যে আমরা আসলে শেষেও চলে আসছি, মানে আমাদের আসলে আজকের স্লাইডও শেষ হয়ে গেছে। ঠিক আছে, সো এই তো মোটামুটি দেখো, বুঝছো কিনা? আমরা আজকে সংখ্যাটঙ্ক বললাম, আজকে তেমন ম্যাথ ছিল না, পরবর্তী দিন থেকে ম্যাথ, গ্রাফ এগুলো শুরু হবে। মানে আজকের ক্লাসটা হলো মেইনলি মানে বেসিক আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে, মানে গতির মধ্যে কি কি আছে, কিরকম টাইপের গতি হয়, গতি রিলেটেড রাশিগুলা, আরো কিছু রাশি বাকি আছে, ত্বরণ বন্ধন নিয়ে আমাদের একটু পড়াশোনা করা লাগবে। তারপর আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে আগায় যাব, মানে গতির সূত্রগুলো অ্যানালাইসিস করে আমরা ম্যাথের দিকে আগায় যাব। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা? বুঝছি দাদা, ক্ষুধা লাগছে, এখন কি আমি খাওয়াইয়াও দিব, পড়াবো, খাওয়াবো, দুইটাই, মানে মেরা জিন্দেগি। যাই হোক দাদা, অল ডান, সেরা। ওকে, এখন আমাকে যেটা বলতে হবে, ক্লাস কেমন লাগছে, ঠিক আছে, এটা আমাকে একটু বলতে হবে। তোমরা আজকে মানে প্রাইভেট ব্যাচের প্রথম ক্লাস ছিল ভাই, সো অবভিয়াসলি আমার জন্য এটা জানাটা খুব ইম্পর্টেন্ট যে তোমরা কি আদৌ আমার পড়ানো বুঝতেছো কিনা, বা মানে আমি যেমন করে পড়াচ্ছি এটার সাথে তোমরা কোপ আপ করতে পারতেছো কিনা, বা তোমরা মানে রিলেট করতে পারতেছো কিনা, এটাও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ ফিজিক্স আসলে না মুখস্থ করে বেশি দূর মানে লাভ হবে না, যেটা সত্য কথা। আমি মানে একদম জেনুইনলি বলতেছি, তুমি বেশি দূর ফিজিক্স মুখস্থ করে আগাইতে পারবে না। তুমি যদি মনে করো এগুলো মুখস্থ করে করে আগাবা, খুব বেশি লাভ হবে না। এর চেয়ে এখনো মাত্র ফার্স্ট ইয়ারে আসো, মাত্র তোমাদের ইন্টার লাইফ শুরু হয়েছে, ফিজিক্স ফিল করার চেষ্টা করো, ফিজিক্স প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেট করে পড়ার চেষ্টা করো। ফিজিক্স হবে তোমার ইন্টার লাইফের সবচেয়ে মানে কি বলবো ফেভারিট এবং ইন্টারেস্টিং সাবজেক্ট। বিশ্বাস করো বা না করো, ফিজিক্স কিন্তু তুমি প্র্যাকটিক্যাল লাইফের সাথে সবচেয়ে বেশি রিলেট করতে পারবা। নো অফেন্স টু আদার সাবজেক্টস, সবগুলো সাবজেক্টই ভালো, বাট ফিজিক্স প্র্যাকটিক্যাল লাইফের সাথে সবচেয়ে বেশি রিলেট করা যায়। সো একটা বার যদি ফিজিক্স ভিজুয়ালাইজ করতে পারো এবং প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেট করতে পারো, ফিজিক্স তোমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং সাবজেক্ট হতে যাবে। ঠিক আছে, দেখো বুঝছো কিনা? বুঝছি দাদা, ফুল ক্লিয়ার ভাইয়া। ইউটিউব অনেক ক্লাস করছি, আজকের ক্লাসের মধ্যে এত ডিপ পাই নাই। ও মাই গড, থ্যাংক ইউ জোস ভাইয়া, কাহিনী সেরা, বুঝে গেছি ভাইয়া। ওকে ওকে, তো আজকে সব থেকে সেরা ক্লাস ছিল। ওয়াও জোস, কে ক্লাস নিচ্ছে দেখতে হবে না? ও মাই গড, থ্যাংক ইউ ভাইয়া। কতক্ষণ পর ক্লাস ওয়েব অ্যাপে পাবো? কালকে পাবি রে। ওয়েব অ্যাপে আমরা রাতের বেলায় আপলোড দিই, কারণ এখন যদি আপলোড দিতে যাই আমাদের নেট স্পিড একদম ফল করবে, কারণ একটু পর তো আবার আরেকটা ক্লাস আছে। তো আমরা রাতে আপলোড দিই, ঘুম থেকে উঠে দেখবো ওয়েব অ্যাপে চলে গেছে ক্লাস। ঠিক আছে, তো সেরা ফিজকে ভালো লাগা শুরু হচ্ছে। ঠিক আছে, ফার্স্ট ক্লাস খুব মজা লাগছে। ওকে, ভালো লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তাহলে আপনাদের ছোট্ট একটা কাজ দিই আজকে, মানে আজকে কোনো হোমওয়ার্ক নেই, পরের দিন থেকে আমরা হোমওয়ার্ক দিব, কারণ আজকে তো খালি থিওরি পড়লাম, এর মধ্যে কি হোমওয়ার্ক দিব? ঠিক আছে, তোমরা একটা কাজ করবা, ছোট্ট করে যে যা যা মানে লেখছো আর কি, ঠিক আছে, একটা সুন্দর একটা নোট পোস্টিং লাগবে। ঠিক আছে, নোট পোস্ট করতে হবে, নোট পোস্ট করতে হবে। ক্যাপশনে একটু আপনার নেম, কলেজের নাম, কলেজে ভর্তি হইছো, একটু কষ্ট করে কলেজ নেম লিখে দিও। ঠিক আছে, কলেজ নেম, এইচএসসি ব্যাচ, ওকে, এইচএসসি ব্যাচ। এবং অবশ্যই অবশ্যই আপনারা কোন ব্যাচে পড়তেছেন বলেন তো, ওই যে একটু হ্যাশট্যাগ দিয়ে ব্যাচ অ্যাস্ট্রো লিখে দিয়েন, তাহলে আমাদের জন্য নোটগুলো খুঁজে পাইতে সুবিধা হবে। একটু হ্যাশট্যাগ দিয়ে ব্যাচ অ্যাস্ট্রো লিখে দিয়েন, তাহলে আমাদের জন্য নোট খুঁজে পাইতে সুবিধা হবে। এবং যদি পারেন, যদি আপনার ইচ্ছা হয়, তাহলে একটা ক্লাস রিভিউ অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, যে ক্লাস আপনার কাছে কেমন লাগলো। ওকে, এবং এটা আমাদের মেইন গ্রুপ যেটা অপদার্থের পদার্থ, ফিজিক্স অফ স্টুপিড, সেখানে পোস্ট করে দিয়েন একটু, আমি যে একটু দেখে সুন্দর করে একটা কমেন্ট করে দিয়ে আসবো না।
ঠিক আছে, একটু কষ্ট করে অপদার্থের পদার্থতে একটু পোস্ট করে দিয়েন, এই যে যা যা ক্লাসে পড়াইলাম সেইটা, অথবা আপনি যদি নোট করে না থাকেন তাহলে আপনি আপনার ক্লাসের অনুভূতি নিয়েও একটা পোস্ট করতে পারেন যদি আপনার ইচ্ছা হয়। এনে কোনো জোরাজোরি কোনো কিছু নাই, মানে তোমার আমি জোর করতেছি না, এটা করতেই হবে, এটা জাস্ট আমার পক্ষ থেকে একটা রিকোয়েস্ট। তোমার যদি মনে হয় তুমি করতে চাও ইউ ক্যান ডু ইট, বাকিটা তোমার ইচ্ছা, আমি কিছু বলবো না, ঠিক আছে। এন্ড আমরা যেটা নর্মালি করি ক্লাসের শেষে একটু মানে একটা স্ক্রিনশট তুলি, বুঝছো, একটা স্ক্রিনশট তুলো, কার, অবশ্যই আমার, তোমরা তো জানোই, ঠিক আছে, একটা স্ক্রিনশট তুলবা, মানে একটা ভাইয়ার একটা ছবি না দিলে সেটা তো কোনো নোটই না, যেই নোটে ভাইয়ার ছবি নাই সেই নোটকে নোট বলে ডিফাইনই করবো না আমরা, ঠিক আছে। সো টেক এ স্ক্রিনশট অফ মাইন্ড এন্ড জাস্ট অ্যাটাচ ইট উইথ দ্য নোট, ওকে। যখন পোস্ট করবা আমার ছবিটা এটার সাথে অ্যাটাচ করে দিও, ওকে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে আবার কবে, ঠিক বুধবার সন্ধ্যা 7:30টার সময় গতিবিদ্যার সেকেন্ড লেকচারে। ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি ঠিক সন্ধ্যা 7:30-এ, এবং বৃহস্পতিবার হোপফুলি আমরা একটু জুমেও বসবো, বৃহস্পতিবারও বসতে পারি, কালকে সম্ভাবনা কম, মোস্ট প্রবলি বৃহস্পতিবারই বসবো, ঠিক আছে, সেটা তোমাদেরকে জানাই দিবনি, ওকে। সেখানে আমরা আরো কিছু আলোচনা করবো, কিভাবে পড়াশোনা করতে হবে, আপনারা পড়াশোনায় কি কি প্রবলেম ফেস করতেছেন সেগুলো নিয়ে একটু ডিসকাস করবো, ঠিক আছে। এন্ড আপনাকে যদি মনে হয় এই কোর্সটা হেল্পফুল, তাহলে আপনার যেসব কলেজে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু জানাতে পারেন, যেন তাদের কাছে আমরা পৌঁছাতে পারি। বাকিটা আপনাদের ইচ্ছা, এখানেও জোরাজোরি কোনো কিছু নাই, সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনার যদি মনে হয় হেল্পফুল সেই ক্ষেত্রে আপনার বন্ধু বান্ধবদের জানাতে পারে, ঠিক আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, লেকচার স্লাইড আপলোড হয়ে যাবে একটু পরে, দেখা হচ্ছে পরবর্তী বৃহস্পতিবারে। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ, গুড বাই।